নোকার্ডিয়া নাকি অ্যাক্টিনোমাইসিস? আর কিউটেনিয়াস সিমটম কে করে? লাম্পি জ মনে পড়ছে? ছবি দেখিয়েছিলাম। লাম্পি জ কিসের? ডেন্টাল এক্সট্রাকশন। কোন ব্যাকটেরিয়া? সব ভুলে গেছে এক সপ্তাহের মধ্যে। নোকার্ডিয়া। রে ফাঙ্গাই কাকে বলে? ওকে, সো দ্য মেইন পয়েন্ট ইজ তোমরা পড়ছো না। দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট আই ওয়াজ ট্রাইং টু হাইলাইট। দেয়ার প্রবলেম উইল কাম ফাইনাল এমবির আগে, মানে যখন তোমাদের এমবি পরীক্ষা হবে তার আগে, বিকজ তখন দেখবে সব এক হয়ে গেছে। কে নোকার্ডিয়া আর কে অ্যাক্টিনোমাইসিস আর কে ফাঙ্গাই সব এক। তখন কি করবে? তখন মুখস্থ করার চেষ্টা করবে, আর যেই মুখস্থ করার চেষ্টা করবে ফোর্থ ইয়ারে উঠে ভুলে যাবে, ফাইনাল ইয়ারে উঠে আরো ভুলে যাবে, ইন্টার্নশিপে কিছুই মনে থাকবে না, বিকজ ইউ হ্যাভ মার্কড আপ। জিনিসটা তোমার লং টার্মে ঢোকেই নি। মেমোরি কত ধরনের হয়? শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম। মুখস্থ করলে কোথায় থাকে? শর্ট টার্ম, লং টার্মে যায় না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সি দিস টপিক, specimen collection, is a very much important topic not only for us microbiologists but তোমাদের জন্য, বিকজ তোমাদের মধ্যে কেউ হয়তো ল্যাব মেডিসিনে যাবে, কেউ হয়তো ক্লিনিশিয়ান হবে। তো যারা যারাই ক্লিনিশিয়ান হবে, যারা যারাই ল্যাব মেডিসিনে যাবে, ল্যাব মেডিসিন উইল বি দ্য রিসিপিয়েন্ট পার্ট, উইল বি রিসিভিং দ্য স্যাম্পলস। আর যারা ক্লিনিক্সে যাবে, দে উইল বি দ্য সেন্ডার্স অফ দ্য স্যাম্পল। Now when the sender and the recipient are not in a connection, then everything goes wrong. কোনটা করতে হয়, কোনটা করা যায়, সেটাই আজকে শিখব। ঠিক আছে? So we'll discuss what are the samples that can be collected, how it is collected, and what is to be done and what is not to be done. So internship is the first step when you get in touch with the patient directly. এখন তো স্টুডেন্ট হিসেবে তোমরা পেশেন্ট দেখছো, দ্যাট ইজ ফাইন, বাট ইন্টার্নশিপে নিজেকে হ্যান্ডেল করতে হবে, কারেক্ট? তো তখন তোমাকে অর্ডার লিখতে হবে। একটা পেশেন্ট এলো ফিভার নিয়ে, উইথ পেন অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমিনাল পেন অ্যান্ড ডিজিউরিয়া। ডিজিউরিয়া মানে কি? পেন ডিউরিং মিকচুরেশন, কারেক্ট? তো হোয়াট আর দ্য সিমটমস সাজেস্ট ইউ দ্য ডিজিজ ইজ? কি হতে পারে ডিজিজটা? ফিভার আছে, লোয়ার অ্যাবডোমিনাল পেন, ডিজিউরিয়া। কি সাজেস্ট করছে? ইউটিআই, স্পেসিফিক্যালি সিস্টাইটিস, ইনফ্লামেশন অফ দ্য ব্লাডার। ইনফ্লামেশন অফ দ্য ব্লাডার হলে হোয়াট আর দ্য স্যাম্পল দ্যাট ইউ ক্যান সেন্ড ফর দ্য পেশেন্ট? ইউরিন স্যাম্পল। ইউরিন স্যাম্পল তুমি পেশেন্টকে বললে যে এই আপনাকে একটা কন্টেনার দিলাম, স্টেরাইল কন্টেনার, গো অ্যান্ড কালেক্ট ইউরিন। পেশেন্টটা জানবে কীভাবে করতে হয়? তোমাকে বলে দিতে হবে। মিড স্ট্রিম ইউরিন, ক্লিন ক্যাচ মিড স্ট্রিম ইউরিন। না তুমি একটা পেশেন্টকে, আমি ইন্টার্নশিপ করেছি বাঁকুড়া থেকে, আমি বাঁকুড়া মেডিকেল কলেজ স্টুডেন্ট, আমি বাঁকুড়া মেডিকেল কলেজ স্টুডেন্ট হয়ে একটা পেশেন্টকে বললাম আপনি যান মিড স্ট্রিম ক্লিন ক্যাচ ইউরিন নিয়ে আসুন, বোতলটা মুখে ছুঁড়ে মারবেন, কিছুই বুঝবেন। হ্যাঁ, দে উইল নট আন্ডারস্ট্যান্ড। তো প্রবলেমটা ওনার না, প্রবলেমটা তোমার, তুমি বোঝাতে পারো না। তুমি মেডিকেল নলেজে সাইন্টিফিক টার্মে দু একটা কথা বলে দিল, থোড়ি বুঝবি। ইউ হ্যাভ টু মেক দেম আন্ডারস্ট্যান্ড, রাইট? ইন্টার্নশিপে আরেকটাও কাজ থাকবে, ইউ হ্যাভ টু ফলো দ্য অর্ডারস দ্যাট ইউর ভিজিটিং ফিজিশিয়ান হ্যাজ গিভেন। তোমার ভিজিটিং ফিজিশিয়ান লিখে গেছে UR, RECS। UR মানে কি? Is it urine or is it urea creatinine or urea? You don't know. So what is the wrong thing that he has done? Short form use করেছে। So remember, whenever you are writing any prescription, do not use any short form. Urine লিখতে গেলে UR এর পরে INE বসাতে হয়, তিনটে মাত্র লেটার। এমন কিছু বেশি পেনের কালি খরচা হয় না, but people tend to do the mistake again and again. এখনো পর্যন্ত আমি দেখি। Okay, so there are few things which should adhere. তোমার
ল্যাবরেটরি ইনভেস্টিগেশন শুড বি স্টার্টেড অ্যাজ সুন অ্যাজ পসিবল। কি কোনো ডাক্তার ভাবে যে পেশেন্টটা জ্বর নিয়ে এসছে, হিস্ট্রি অফ 1 week অফ ফিভার, আমি একটা অ্যামক্সিক্লাভ স্টার্ট করে দিলাম কিংবা একটা মেরোপেনিয়াম স্টার্ট করে দিলাম, জ্বর না কমলে ব্লাড কালচার পাঠাবো। দ্যাট ইজ দ্য রং থিঙ্কিং। বিকজ ব্লাড কালচার ইজ আ স্যাম্পল যেটা স্পেসিফিক সেন্সিটিভিটি ইজ লো, 10 to 15% সেন্সিটিভ। তুমি 10টা পেশেন্টের 100টা পেশেন্টের ব্লাড কালচার পাঠালে 10টা পজিটিভ আসবে কি 20টা পজিটিভ আসবে। তুমি যদি তার মধ্যে অ্যান্টিবায়োটিক অ্যাডমিনিস্টার করে দাও তারপরে ব্লাড কালচার পাঠাও, ওটা এমনি নেগেটিভ আসবে। ইউরিনারি সিমটম হচ্ছে একটা পেশেন্টের, রাত্রেবেলা ভর্তি হয়েছে যে পেশেন্টটার সিস্টাইটিসের মতো সিমটম নিয়ে, and you started an antibiotic and the next day morning you give the sample, it may be negative. নেগেটিভের থেকেও ডেট্রিমেন্টাল আরেকটা জিনিস হয়, বিকজ we'll come to it. So specimens obtained early has a much positive predictive value than specimens sent late. That is very important. Whenever collecting a sample or whenever the patient is instructed to collect a sample, you are the responsible person who will tell the patient what to do and what not. Specimen collection হয়ে যাওয়ার পরে make sure that your technician has written down the name and everything that has to be written on the specimen. We'll come to that. Okay. Yes. Documentation. Now, দেখো এখন কিন্তু যুগটা অনেকটা পাল্টেছে আমাদের সময় থেকে, বিকজ তখন না অত কিছু লিটিগেশন হতো না। কনজিউমার প্রোটেকশনের মধ্যে তখনও ঢোকেনি জিনিসটা। নাও ইউ আর অল আন্ডার কনজিউমার প্রোটেকশন। যেই তুমি ইন্টার্নশিপ পাস করে হাউস স্টাফে একটা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে বেরোবে, ইউ উইল বি আন্ডার আ কনজিউমার প্রোটেকশন। কারেক্ট? কোনো ভুল করলে ইউ উইল বি ডাইরেক্টলি আনসারেবল টু দ্য কোর্ট। আমরা যখন ইন্টার্নশিপ করেছি তখন অত ছিল না। নাও থিংস হ্যাভ চেঞ্জ। So whatever you are writing, make sure that you are writing correct thing. একটা জিনিস যদি ভুল হয় এবং পেশেন্ট যদি অ্যালার্ট থাকে এবং পেশেন্টের যদি ব্যাকআপ থাকে, he will come after you. That's for sure. তারপর সেটা আউট অফ কোর্ট সেটেলমেন্ট হলো না কোর্টের সেটেলমেন্ট হলো, দ্যাটস আ ডিফারেন্ট বল গেম। বাট ডকুমেন্টেশন ইজ আ লিগাল থিং। রেজিস্ট্রেশন নাম্বার চলে যেতে পারে, ওয়ান্স ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ গন, ইউ আর ব্যাক টু ক্লাস 12। কোনো লাভ হলো না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডকুমেন্টেশন মানে তুমি পেশেন্টের নাম ঠিক লিখছো কিনা, পেশেন্টের অ্যাডভাইস ঠিক দিচ্ছ কিনা, এবং পেশেন্ট যখন রিপোর্টটা নিয়ে আসছে তখন কার রিপোর্ট সেটা দেখছো কিনা। সি আইল টেল ইউ ওয়ান থিং, ইন দ্য কলেজ where I did my MD, there was one case, একটা পেশেন্টের যমজ ভাই, দে লুক সিমিলার। একজন টেস্টিং করতে এসছে, মিস্টার এক্স, he was tested for HIV, ঠিক আছে? তো মিস্টার এক্স এসে ব্লাডটা দিয়েছে and everything was on CCTV. মিস্টার এক্স এসে ব্লাডটা দিয়েছে, ব্লাডটা টেস্ট হলো HIV-1 reactive, we did a western blot, was confirmed, we released the report, right? পরের বার মিস্টার ওয়াই আসলো, he claimed I gave the blood. ওই মিস্টার ওয়াই has tested his own blood with another lab that gave him negative, we gave them positive. Now the patient is claiming আপনারা ভুল রিপোর্ট করেছেন, compensation 1 crore. How will you defend yourself? দুজনকে একই রকম দেখতে, maybe they have swapped the ID cards, so you are in a soup. The only thing that saved us was the CCTV footage. So people take these things very seriously, ঠিক আছে? So that's very important. Okay. Request information মানে তোমার যখন একটা প্রেসক্রিপশন যাচ্ছে, একটা কোনো টেস্ট রিকুয়েশন ফর্ম যাচ্ছে, these are the things that has to be included. Patient name, age, the gender, inpatient number, that is the registration number, time and date, very important. Ward, urgent or routine, that is fine. Nature of the specimen, কেন বলছি? ইউরিন স্যাম্পল, ইউরিন স্যাম্পল অনেক রকম হয়। ক্যাথিটারাইজড ইউরিন হয়, মিডস্ট্রিম ইউরিন হয়, আইলিয়াল কন্ডুই ইউরিন হয়, ঠিক আছে? সুপ্রাপিবিক ইউরিন হয়। There are so many things. So if you don't write which kind of specimen that you are sending, reports will be haywire. The problem is catheter urine we do report a colony count of 10 to the power 4, মানে 10,000 bacilli যদি থাকে, we generally give it off positive. But midstream urine, if it is 10 to the power 4, we don't report.
ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। তো তোমার স্যাম্পল যদি স্পেসিফিক না হয়, ইউ উইল গেট আ রিপোর্ট উইচ ইজ নট ভ্যালিড অ্যান্ড ইউ উইল নট নো দ্যাট ইট ইজ নট ভ্যালিড। তুমি দেখবে ইনসিগনিফিকেন্ট গ্রোথ আছে, অথচ পেশেন্টটা ছিল ইউটিআই, ইউ মিসড ইট। ওকে, সো ইয়া, ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি দেখি এরকম প্রেসক্রিপশন, হেডেক, ডায়াগনোসিস হেডেক, টেস্ট কি দিয়েছে? ইউরিন কালচার। দের ইজ নো রিলেশন উইথ ইউরিন কালচার অ্যান্ড হেডেক। নর্দার্ন হেমিস্ফিয়ার, সাদার্ন হেমিস্ফিয়ার, কোথায় হেডেক, কোথায় ইউরিন কালচার? So might the patient was having a fever, but nobody bothered to write it. Headache with fever and pain abdomen. অতটা লিখতে তার ইচ্ছাই করলো না। প্রথম লাইনটা ছিল চিফ কমপ্লেন হেডেক, হেডেক লিখে। So these are the negligencies. Antibiotic history, that is very important. At a patient endotracheal suction এসছে 10 to the power 5, 10 to the power 5 এর বেশি থাকেনি। And according to the CDC guideline, তোমার যদি endotracheal suction এর 10 to the power 5 এর বেশি colony count থাকে কোনো ব্যাকটেরিয়া, then it can be considered as VAP. It can be considered as VAP যদি 2 calendar days এর মধ্যে থাকে। Now when a patient is an antibiotic, 10 to the power 5 পর্যন্ত colony count এও আমরা রিপোর্ট করি, because the antibiotic will have a inhibitory effect on the bacteria, তার জন্য আমার colony count একটু কমতে পারে, but that doesn't mean that the patient is not in an infection. So we have to correlate with total count, with CRP, with procalcitonin, অনেকগুলো জিনিস থেকে আমাদের correlate করতে হয়। So antibiotic কি চলছে, that is very important. Okay, now coming to the samples, urine sample. See, urine sample আমি বললাম যে midstream urine হচ্ছে commonest, so the most commonest thing you will ever send in your life is urine sample. And urine sample না just free, মানে একটা পেশেন্ট এলো, রুটিন একটা ইউরিন লিখে দিলাম। পেশেন্ট এলো আমার মাথা ঘোরাচ্ছে, ভার্টাইগো নিয়ে, আমি তার মধ্যে ব্লাডের কিছু লিখলাম, ইউএসজি লিখলাম, একটা ইউরিন কালচার লিখে দিলাম। ডোন্ট ডু দ্যাট। Why I am telling you, ইউরিন কালচারে অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে যারা কোলোনাইজার। তো আমি একটা পেশেন্টকে ইউরিন রুটিন সিএস করতে দিলাম, আই এম টেলিং ইউ আ প্র্যাকটিক্যাল সিনারিও। ইউরিন রুটিন সিএস করতে দিলাম, পেশেন্টটা ভার্টাইগো নিয়ে এসছে, ইউরিন রুটিনে দেখা গেল যে পার্সেল 3 to 4, পার্সেলের রিপোর্টটা এসছে দেরিতে, কালচারের রিপোর্টটা হয়ে গেছে আগে, মেবি সাম প্রবলেম উইথ দ্য ল্যাব। তো তুমি কালচারে হাতে পেলে ইকোলাই 10 to the power 5 CFU per ml, you started off with fosfomycin, তোমার কাছে ইউরিন রুটিন রিপোর্ট নেই। তারপর দেখা গেল রুটিন রিপোর্টটা এলো 2 দিন পরে, দেখা গেল ইউরিন পার্সেল 1 to 2, অলরেডি ইউ হ্যাভ গিভেন 2 doses of fosfomycin। কি করলে? You treated an asymptomatic bacteriuria. You gave the chance to the patient that you develop resistance to the fosfomycin. और ওই ইকোলাইটা ছিল colonizer, anterior urethral colonizer, সে পেল fosfomycin, তার genes are active now, they will start drug resistant to fosfomycin. So you are killing the patient. Don't do that. Unnecessary investigations, don't do. Okay, collection technique ফিমেলদের ক্ষেত্রে। ওকে, ইউরিনের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, those bacteria that causes UTI can be colonizers. All the intestinal bacteria that causes UTI can be contaminants in urine also. আমি একটা ইউরিনে ইকোলাই পেলাম মানে পেশেন্টটা সত্যি সত্যি ইকোলাই ইনফেকশন হয়েছে, তা নাও হতে পারে। মেবি পেশেন্টটা কালেকশন এরার আছে, ফিকাল কন্টামিনেন্ট ঢুকে গেছে, অ্যান্ড ফিকাল কন্টামিনেন্টে ইকোলাই ইজ দ্য অ্যাবান্ডেন্ট অর্গানিজম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো কালেকশন প্রসিডিওরে প্রত্যেকটা আইদার মেল নয় ফিমেল, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য জেনাইটালিয়া, যে তোমাকে ইউ হ্যাভ টু ওয়াশ দ্য এরিয়া, ইউ হ্যাভ টু টেল দ্য পেশেন্ট ইউ ওয়াশ দ্য এরিয়া উইথ সোপ অ্যান্ড ওয়াটার অ্যান্ড দেন কালেক্ট দ্য স্যাম্পল, because there are chances that the sample can be contaminated. তো তাই হওয়ার পরে you hold the labia apart and you catch the midstream urine. Now what is midstream urine? Midstream মানে কি? When you start micturating, the portion that is in the mid of your time span, it's called midstream urine. Now why midstream urine? The question is, কেন? প্রথমের অংশটা ইউরিথ্রাল পার্ট, কারেক্ট? ওকে, তো ইউরিথ্রা থাকলে কি হবে? হ্যাঁ, অন্য ব্যাকটেরিয়া, commensals, correct? You know, our body is colonized with thousands of organisms. There are some bacteria, coagulase negative staph, diphtheroids, so these are all anterior urethral colonizers.
ইউরেথ্রাকে যদি আমরা 3 ভাগ করি, অ্যান্টিরিয়র ইউরেথ্রাতে দে লিভ হ্যাপিলি, দে ডোন্ট ডু এনি হার্ম টু ইউ, ইনফ্যাক্ট দে প্রোটেক্ট ইউ ফ্রম আদার ব্যাকটেরিয়া। সো প্রথম স্ট্রিমটা নিলে তো চান্সেস আর দে উইল বিকামিং। এবং এটাও বলে যে মর্নিং ভয়েড স্যাম্পল, ওয়াই, কেন দেখেছো তো ল্যাবে গেলে বলে যে সকালবেলা ইউরিন কন্টেনারে ইউরিনটা নিয়ে আসবেন, মিড স্ট্রিম ইউরিন, সকালবেলাই কেন? সকালবেলা ল্যাব খোলে বলে? কেন ভাবো, what happens during the night that the morning sample is needed? The urine gets concentrated in the bladder, right? Whenever something is getting concentrated, the bacterial population will increase. There will be chances the positive predictive value will increase of the test. So then you collect the midstream urine. Okay, transport urine collection er pore you have to transport within 1 to 2 hours to the lab for processing. Jodi 1 to 2 hours er moddhe transport na kora jay, you have to keep the urine at refrigerator for 24 hours maximum, 4 থেকে 8 ডিগ্রি। ডিপ ফ্রিজারে না, ডিপ ফ্রিজারে না ইউরিনের আইসক্রিম হয়ে যাবে। কিপ ইট ইন দ্য 4 to 8 ডিগ্রি। ওকে, কি কি করতে হয় না সেটা এখানে লেখা আছে। প্রথম কথা হচ্ছে যে পেশেন্টের যদি ক্যাথেটার থাকে, ইউ ক্যান নেভার কালেক্ট দ্য ইউরিন ফ্রম দ্য ইউরো ব্যাগ, বিকজ ইউরো ব্যাগ ইজ এ স্টোরেজ এরিয়া, সেখানে তো অর্গানিজম থাকবেই। দ্যাট ইজ নট ইউরিন, দ্যাট ইজ ইউরিন আউটসাইড ইউর বডি, সো ইউ ক্যানট কালেক্ট ফ্রম ইউরো ব্যাগ। Foley's catheter tip is not an acceptable specimen because Foley's catheter tip is again colonized with organisms. Those are not UTI organisms, those are colonizers. Okay. এবং মেল ক্যাথেটার থেকেও ইউরিন নেওয়া রিজেকশন, বিকজ মেল ক্যাথেটার ইজ again colonized with the your intestinal bugs. Okay. মেলসদের ক্ষেত্রেও জিনিসটা সেম। We have to wash the genitalia, retract the foreskin and then collect the midstream urine. Okay. আচ্ছা, ব্যাকটেরিয়াল কালচারের জন্য ইউরিন বেশি প্রয়োজন হয় না। ইট ইজ হার্ডলি 1 ml দ্যাট ইজ রিকোয়ার্ড, বিকজ আমরা দুটো প্লেটে কালচার বসাবো, একটা ক্লেড একটা মেকনকিতে। উই উইল বি পুটিং ইন 1 লুপ। একটা লুপে 10 মাইক্রোলিটার 20 মাইক্রোলিটার থেকে ভলিউম থাকে না বেশি। আর যদি রুটিন করতে হয় তাহলে 1 ড্রপ ইজ এনাফ। সো 1 ml অফ ইউরিন স্যাম্পল ফর ব্যাকটেরিয়াল কালচার ইজ ফাইন। বাট যদি সেটা ফাঙ্গাল কালচার এবং টিবি কালচার হয়, দেন ইউ উইল রিকোয়ার্ড আ লার্জার ভলিউম, বিকজ সেখানে সেন্ট্রিফিউজ করতে হবে। সেন্ট্রিফিউজ করে ডিপোজিটটা নিয়ে আমরা কালচার করি। দ্যাট ইজ হাউ উই ডু ইট। ওকে, আইলিওস্টমি যদি করা থাকে কোনো ইউরিনে, আইলিয়াল কন্ডুই ইউরিন যদি থাকে, দেন বেসিক্যালি, আচ্ছা এইটা কি প্রসিডিওর জানো? হোয়াট ইজ দিস, এনি আইডিয়া? যাদের ধরো ব্ল্যাডারের কিছু সমস্যা হয়েছে, ব্ল্যাডারকে আমরা বাদ দিতে হয়েছে ওটি করে, দেন ইউ হ্যাভ টু পুট দ্য ইউরেটার সামওয়্যার সো দ্যাট দ্য ইউরিন গেটস কালেক্টেড অ্যান্ড ড্রেনড আউট, কারেক্ট? সো বেসিক্যালি আমরা ব্ল্যাডারটাকে বাদ দিয়েছি, ব্ল্যাডারটাকে বাদ দিয়ে উই হ্যাভ created a connection to the ileum and put that thing outside the body through a stoma. Stoma মানে ওপেনিং। তো ইউরিনটা আমার সেখান থেকে কালেকশন হচ্ছে, সেই কন্ডুই থেকে, ইন আ ব্যাগ। দ্যাটস অল। তো এগুলো ওই ব্ল্যাডার কার্সিনোমা হলে সেখান থেকে যদি ব্ল্যাডার রিসেকশন হয়, দিস কাইন্ড অফ থিংস আর ডান বেসিক্যালি। তো সেখানে যদি করতে হয়, দেন স্টোমাল ওপেনিং, প্রথম কথা ব্যাগটা খুলে ফেলতে হবে। ব্যাগটা খুলে ফেলে স্টোমাল ওপেনিংটাকে ডিকন্টামিনেট করতে হবে উইথ বিটাডিন অ্যান্ড অ্যালকোহল। দেন ইউ পুট আ স্টেরাইল ডাবল লিউমেন ক্যাথেটার ইনসাইড দ্য স্টোমা, দেন কালেক্ট দ্য ইউরিন, because this is a involuntary kind of a thing. Patient cannot control the urine flow, সেটা তোমাকে ক্যাথেটারাইজ করতেই হবে। ডাবল লিউমেন একটা স্টেরাইল ক্যাথেটার টেম্পোরারি করে সেখান থেকে ইউরিন নিতে হবে। অনেক সময় হয় পেশেন্টস আর হ্যাভিং সাম প্রস্ট্যাটিক এনলার্জমেন্ট, সেখান থেকে সেই ইউরিন পাস করতেই পারছে না, তোমাকে ইউ হ্যাভ টু ফোর্সফুলি কিংবা সিস্টোস্কোপি গাইডেড একটা সিম্পল রাবার ক্যাথেটার করতে হবে। সিম্পল রাবার ক্যাথেটার করার পরে ইউ ক্যান টেক দ্য ইউরিন ফ্রম দেয়ার ইফ দ্য পেশেন্ট ইজ নট এবল টু পাস ইউরিন ভলেন্টারিলি, সো দ্যাটস নট অ্যান অপশন। এগুলো তখন করতে হয়। তো আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট ইন ইউরিন কালেকশন ইজ Foley's ক্যাথেটার। পেশেন্ট ক্যাথেটারাইজ আছে এবং পেশেন্টের ইউরিন কালেকশন করতে হবে। নাও দিস থিংস না ম্যাক্সিমাম জায়গায় ভুল করে।
because see, these, you will not do this. Who will do this? Either technician nor nursing staff. So they tend to create mistakes which are often overlooked by doctors, because আমরা পেশেন্ট দেখতে বিজি, ও কি করে ইউরিন কালেক্ট করছে সেটা দেখার আমার সময় নেই। বাট ওই যে ইউরিন কালেক্ট করে পাঠালো, এটা ভুল কালেকশন করে পাঠালো, তারপরে একটা ভুল রিপোর্ট হলো, আমি ভুল রিপোর্টটাকে ঠিক করে দিই। সো ফলিস ক্যাথিটার কি জিনিস জানো? দেখেছো ফলিস ক্যাথিটার? দেখোনি? ফলিস ক্যাথিটার ইজ আ টিউব, একটা টিউব, ঠিক আছে, রাবারের একটা টিউব, সেটা সিলিকনেরও হতে পারে। সো টিউবের মাথায় একটা এই সাপোজ দিস ইজ দ্য টিউব, ওকে, দিস পার্ট গোজ ইনসাইড দ্য পেশেন্ট and this part stays outside. So which goes inside the patient, এর মধ্যে fenestrations করা আছে, so that এই পার্টটা ব্ল্যাডারে চলে যাবে, ব্ল্যাডার থেকে ইউরিনটা কালেক্টেড হয়ে এই টিউব দিয়ে বেরিয়ে বাইরে চলে যাবে, সিম্পল। এই টিউবের এখানটাতে একটা বেলুন আছে, বেলুনটা ডিফ্লেটেড অবস্থায় আছে। Once you put that thing inside the patient through the urethra, this landed up in the bladder. ব্ল্যাডারে যাওয়ার পরে এই যে পার্টটা যেটা বাইরে থাকছে, এই পার্টটাতে দুটো টিউব আছে, দুটো ওয়ে আছে। একটা ওয়ে, একটা ভালভ আছে ফর দ্য বালুন, একটা ভালভ আছে ফর দ্য ইউরিন টু গেট আউট। তো তোমার যেই এটা ব্ল্যাডারে চলে গেল, ইউ ইনফ্লেট দ্য বালুন, বেলুনটাকে ইনফ্লেট করার পরে বেলুনটা ইনফ্লেট হয়ে গেল, সো দ্যাট দিস থিং ক্যানট কাম আউট, লক হয়ে গেল ভিতরে। আর যেটা তোমার আউটলেট পোর্ট, যেটা দিয়ে ইউরিন বেরোবে, ইউ কানেক্ট আ ইউরো ব্যাগ। ইউরো ব্যাগ আছে প্লাস্টিকের এরকম একটা ব্যাগ, আর একটা টিউব আছে, ওটা আমি কানেক্ট করে দিলাম, ওখানে ইউরিন আসবে। তো এর যে এই যে দুটো পোর্ট এর মধ্যে গিয়ে জয়েন হয়ে গেছে, মানে একটা টিউবের মধ্যে ইলেকট্রিকের তার দেখেছো তো, দুটো তার একসাথে যায়, কেসিং, দিস ইজ দ্য কেসিং। তো তুমি যদি এখান থেকে ইউরিন কালেক্ট করার চেষ্টা করো, সাম ফুলস মে ডু, কি হবে? আইদার ইউ উইল প্রিক দ্য বেলুন পোর্ট অর ইউ উইল প্রিক দ্য ইউরিন পোর্ট, 50-50 চান্স, যে কোনো একটা হবে। তুমি তো দেখতে পাচ্ছ না, দিস ইজ ব্লাইন্ড। তুমি দেখা গেল বেলুনের যে জলটা ওটা টেনে কালচারে পাঠিয়ে দিল। সো উই সি নো পাস সেল, নো ব্যাকটেরিয়া, অনলি স্টেরাইল ওয়াটার। রিপোর্ট কি এলো? নো গ্রোথ। তোমাকে জানতে হবে কোথা থেকে আমি জিনিসটা ফোটাবো আর কোথা থেকে ইউরিনটা টানবো, তাই না? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো এই যে পোর্শনটা, এখানে একটা কানেক্টর যেটা লাগছে, দেয়ার ইজ সামথিং কল্ড স্যাম্পল কালেকশন পোর্ট, এখানটা লাগছে। স্যাম্পল কালেকশন পোর্টের মধ্যে উপরে একটা ওপেনিং আছে, ওই ওপেনিংটাকে ইউ হ্যাভ টু ডিকন্টামিনেট বাই 70% অ্যালকোহল। সেটা ড্রাই হয়ে যাওয়ার পরে দেন ইউ কালেক্ট দ্য স্যাম্পল, এবং তার আগে তোমাকে ডিস্টালি এটাকে লক করে রাখতে হবে উইথ আ ফোর্সেপ। কেন? তুমি যদি এখানে ইউরো ব্যাগে ইউরিন আছে, এখানে ইউরিন নেই, হাউ উইল ইউ ড্র? হোয়াট উইল ইউ ড্র? ইউ উইল ড্র নাথিং। তোমাকে ডিস্টাল ক্ল্যাম্প করার পরে দেয়ার উইল বি স্যাম্পল which will be accumulating inside this, and then you can draw the sample. So distal clamping, decontamination of the hub, then you pull the sample. বোঝা গেল? বডি ফ্লুইড, বডি ফ্লুইড মধ্যে কি পড়ে? সমস্ত স্টেরাইল বডি ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড, অ্যাসাইটিক ফ্লুইড, synovial fluid. So these are the places where the chances of organism having is less. Pleural fluid maximum sterile, acidic fluid maximum sterile থাকবে। তো তোমার কালেকশন প্রসিডিউর যদি ঠিক না থাকে, you will end up in having common cells. So percutaneously we do aspirate either by blind or by ultrasound guided। এখন সব ultrasound guided হয়, তাই না? বিকজ লিটিগেশনের একটা প্রবলেম আছে। আগে আমরা ব্লাইন্ডলি প্লুরাল ফ্লুইড ট্যাপ করতাম ওয়ার্ডে, অ্যাসাইডিক ফ্লুইড ট্যাপ করতাম। নাও এভরিথিং ইজ ইউএসজি গাইডেড। আমি দেখছি নিডলটা কোথা পর্যন্ত ঢুকছে, কোনো বাওয়েল পারফোরেশন হয়ে গেল কিনা। হ্যাঁ, ওকে। সো ইউ হ্যাভ টু মেনটেন দিস স্টেপস। রিমেম্বার, if you are using iodine and alcohol, then there are 3 steps. If you are using chlorhexidine and alcohol, then there is 1 step. The dictum is, first you decontaminate with alcohol, swab korle, let the alcohol dry, you put the iodine and swab again, let the iodine dry, you put the alcohol and swab again. Can
আয়োডিন ইজ a poor penetrating agent for proteins. যদি তোমার স্কিনের ওপরে ডার্ক গ্রিন প্রোটিন থাকে, then iodine will not penetrate. You have to remove it with alcohol. Put the iodine for decontamination. Remove the iodine, put alcohol. কেন? তোমার আয়োডিন কিন্তু অনেকক্ষণ টাইম লাগে শুকাতে, এবং স্যাম্পল টানার সময় যদি নিডলের মধ্যে আয়োডিন ঢোকে, iodine will kill the organisms. So you have to remove the iodine. Remember that. কিংবা যদি তুমি 2% chlorhexidine আর 70% isopropanol ইউজ করো, then there is one step. You decontaminate very well with chlorhexidine and alcohol, and then go ahead and take this. ম্যাক্সিমাম জায়গায় এখন আয়োডিন খুব একটা ইউজ হয় না, বিকজ ইটস এ হ্যালোজেন। এখন ম্যাক্সিমাম 2% chlorhexidine এবং অ্যালকোহল ইউজ হয়। So that is good. Chlorhexidine actually prolongs the antiseptic effect of alcohol. Blood culture, very very important. কি কি ইম্পর্টেন্ট? প্রথম কথা হচ্ছে ব্লাড কালচার আমি কখন নেব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি পেশেন্ট এলো জ্বর নিয়ে, আমি তাকে এক সপ্তাহ ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম, বললাম পরের সপ্তাহে এসে আপনি ব্লাডটা দিয়ে যাবেন, কোনো লাভ নেই। তখনই দিতে হবে, ওষুধ স্টার্ট করার আগে। এবং ইম্পর্টেন্ট থিং ইজ কটা নেব ব্লাড কালচার। দেয়ার ইজ আ বিগ কনফিউশন। কেউ বলে 1 বোতল এরোবিক নেবে, 1 বোতল অ্যানারোবিক নেবে। কিপটে ডাক্তার, ঠিক আছে? সো always remember, if you have to do a culture of blood, always go for paired culture. কেন এটা বলছি? যদি এরোবিক পাঠাতে হয় দুটো সাইড থেকে পাঠাতে হবে, যদি অ্যানারোবিক পাঠাতে হয় দুটো সাইড থেকে পাঠাতে হবে। রিজন, there are few organisms in blood culture which we do not report from single hand or single site. সুতরাং তুমি যদি একটা হাত থেকে একটা বাচ্চার ব্লাড কালচার পাঠিয়েছো এবং সেই বাচ্চাটা দেখা গেল স্ট্যাফাইলোকক্কাস হিমোলাইটিকাস গ্রো করেছে, সো উই উইল গো ahead and report it as no pathogenic organism grown in culture, because coagulase negative staph cannot be reported from a single sample. It's a rule. But if that coagulase negative staph has grown from 2 samples of the same patient of the same time, we will report it. It can be a pathogen, because coagulase negative staph আমাদের স্কিনে থাকে। সুতরাং দুটো হাত থেকেই যদি আসে we report, otherwise we don't. So there are few organisms which we do not report in single samples. তো তুমি যদি একটা হাত থেকে পাঠাও, chances are that you will get a no growth or a no pathogenic organism grown. হয়তো পেশেন্টটার ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস ছিল, you missed it because তুমি কিপটেমি করে একটা হাত থেকে পাঠিয়েছো। ওকে, ফাইন। তো double hand collection or double site collection is very important. Now, which site should the patient preferred for the collection? কোথা থেকে নেয় ব্লাড? হাত থেকে। অ্যানাটমি পড়েছো তো? স্পিক লাইক এ স্টুডেন্ট। হাত থেকে নয়, হাত থেকে তো নেবেই। অ্যানাটমিক্যালি টেল মি which vein? হ্যাঁ, কি হলো? এটা কি এরিয়া? কিউবাইটাল এরিয়া। কোন ভেন থেকে নেয়? মিডি। হ্যাঁ, আর সাপোজ পেশেন্টের তুমি কিউবিটাল ভেন থেকে পেলে না, then what do you do? Basilic. Yes, cephalic, correct. So this fossa is actually the preferred site for blood collection. Why? Everything has a why. কেন? Yes. So there is a supporting structure for the cubital vein. Supporting structure নিয়ে কি হবে? তুমি যখন ফোঁটাতে যাবে, the veins will not move, it will be stable. So there is a less chance of phlebitis. Phleb মানে কি? Vein. Itis মানে inflammation. Anything with itis is inflammation of that part. Hepatitis, inflammation of liver. Pancreatitis, inflammation of pancreas. So there are less chances of, okay. Suppose pelena, the patient is having anasarca. Anasarca কি? সব ফুলে রয়েছে। You cannot palpate any vein. কি করবে?
করবে না ব্লাড কালচার, রিজেক্ট, দ্য পেশেন্ট ইজ আনফিট ফর ব্লাড কালচার। হ্যাঁ, হোয়াট উইল ইউ ডু? এইখান থেকে তোমাকে 10 ml ব্লাড বার করতে গেলে খুব মুশকিল হবে পেশেন্টটা। See, I don't endorse this, but there is one vein which is very, very, very big, femoral vein. Go for a femoral tap. Now there is a problem of femoral vein. Key problem. Femoral inguinal area is not preferred areas for sample collection. Can? Contaminants, গুচ্ছ ব্যাকটেরিয়া থাকে সেখানে। ওকে, সো whenever you do a femoral tap, লেফট সাইড থেকে আসলো ইকোলাই, ডান দিক থেকে আসলো ক্লেপসিয়েলা, দুটো রিপোর্টই নষ্ট, দুটোই কন্টামিনেন্ট। So there are chances that you will land up in having a contamination of the sample if you prefer for a femoral tap. Now blood culture collection step, পেশেন্টটাকে বলতে হবে কি করব। পেশেন্টটাকে বললাম বসুন, তাকে বলতে হবে আমি টুর্নিকেট বাঁধবো, ভেন প্যালপেট করব, সূচ ফোটাবো, রক্ত নেব। কত ml রক্ত নেব? কত ml? ব্লাড কালচার বটল দেখেছো? 5 ml is not the recommended volume. Adult volume recommendation is minimum 10 ml. তাই বলে ভেবো না যে 50 ml দিলে বেশি পজিটিভ আসবে। ব্লাড কালচারে ভায়ালটা ভর্তি হয়ে যাবে, তখন একটা ডিসঅ্যাসোসিয়েশন হবে রেজিনের সাথে ব্লাডের, তখন স্যাম্পলটা এরার দেখাবে। 10 ml is fine. এক হাত থেকে 10 ml আর এক হাত থেকে 10 ml, 20 ml for adult. For pediatrics there are guidelines, we will come to it. বাট কি করতে হয়, যেটা করতে হয় আমি বলে দিচ্ছি, তারপরে মিস্টেক্সটাও বলে দিচ্ছি। পেশেন্টকে বসালে, হাত সোজা করলো, টুর্নিকেট বাঁধলে, এরিয়াটা প্যালপেট করলে, ফার্স্টে কোথায় ভেন্সটা আছে প্যালপেট করে দেখে নিলে আমার কিউবিটাল ভেন ইজ ফাইন, আই ক্যান গো হেড। ডিসইনফেক্ট করলে, কি করে ডিসইনফেক্ট করবে? অ্যালকোহল, বিটাডিন অ্যালকোহল করতে পারো অ্যাজ আই টোল্ড, কিংবা ক্লোরেক্সিরিন উইথ অ্যালকোহল, 2% ক্লোরেক্সিরিন 70% আইসোপ্রোপানল মিক্স পাওয়া যায়, ওটা দিয়ে ফ্রম সেন্টার টু পেরিফেরি। অলওয়েজ রিমেম্বার, মাটি যেমন করে ঘষে বাড়িতে কাজের মাসিরা, পেশেন্টের গাটা কিন্তু মাটি না, ঘর মোছার মতো ঘষে দিলাম না, ফ্রম সেন্টার টু পেরিফেরি। কেন? ওয়াই নট পেরিফেরি টু সেন্টার? হ্যাঁ, তুমি সেন্টার থেকে জিনিসপত্র নিয়ে বাইরে চলে যাচ্ছ, সুতরাং সেই কটন সোয়াবটা যাতে রিপিট আবার ফেরত না আসে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। করলে তারপরে কি করলে? ইউ ডন আ গ্লাভস। স্টেরিলাইজ করার আগে স্টেরিলাইজ করে দিলে, ইউ ডন আ গ্লাভ, ইউ কালেক্ট দ্য স্যাম্পল। প্রবলেম ইজ, এই যে আমি স্টেরিলাইজ করলাম, স্টেরিলাইজ করার পরে নাথিং টাচেস দ্য পেশেন্ট এক্সেপ্ট নিডল। ম্যাক্সিমাম লোকে কি করে, স্টেরিলাইজ করলো তারপরে আবার ভেনটাকে প্যালপেট করলো। কেন? কনফিডেন্স। তুমি দেখে নিয়েছো একবার, করার পরে দেন ওয়াই ইটস নট রিকোয়ার্ড, বাট পিপল টেন্ড টু ডু দিস মিস্টেক। তো সেক্ষেত্রে কিন্তু আবার একটা কন্টামিনেশনের চান্স থাকে। ওকে, নেক্সট। হ্যাঁ, এটা বলে দিয়েছি আমি অলরেডি। ওকে, ডু নট টাচ আফটার ক্লিনিং, আই টোল্ড ইট। আচ্ছা, পেডিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে যদি 2 মাসের তলায় হয় বাচ্চার বয়স, then you have to use only alcohol. Pediatric case we don't use iodine because that's detrimental for the patients. We don't use iodine. We either use alcohol, 2 মাসের তলায় হলে alcohol, 2 মাসের উপরে হলে you use chlorhexidinal alcohol. Okay, adult case আমি বলে দিলাম 10 to 20 ml. Pediatric case দেখো লেখা আছে 0.5 to 1.5 ml for neonates up to 1 year. Children এর ক্ষেত্রে less than 40 ml হলে adult volume 10 to 20 ml. আচ্ছা, pediatric valve গুলো actually ছোট, so they have a less amount of media inside it. আচ্ছা, contaminants, common contaminant গুলো আমি বলে দিই। coagulase negative staph আমি বললাম, diphtheroids আছে যেগুলো নন ডিপথেরয়েডাল কর্নিব্যাকটেরিয়া, মাইক্রোকক্কাস, প্রোপিওনিব্যাকটেরিয়াম অ্যাকনিস, ব্যাসিলাস,
তো এগুলো হচ্ছে কন্টামিনেন্ট যেগুলো ব্লাড কালচারে আসে। এই হচ্ছে একটা ব্লাড কালচার বটল। এখানে মনে হয় এই বটল তোমরা দেখোনি, দেখেছো না? সো দিজ আর দ্য বটলস দ্যাট আর ইউজড ইন হাই এন্ড ল্যাবস, যাদের অটোমেটেড ব্লাড কালচার মেশিন আছে, তো সেইখানে এই বটলগুলো ইউজ হয়। এটা একটা বিডি বলে একটা কোম্পানির বটল, যেখানে তুমি এর মধ্যে একটা মিডিয়া থাকে এবং দেয়ার ইজ অ্যাক্টিভেটেড চারকোল অ্যান্ড রেজিনস। তো অ্যাক্টিভেটেড চারকোল আর রেজিনসের ফাংশন হচ্ছে দে ডিঅ্যাক্টিভেট দ্য অ্যান্টিবায়োটিক্স ইনসাইড দ্য ব্লাড অ্যান্ড এনি টক্সিনস অর আদার কমন প্রবলেম। তো এর মধ্যে আমি ব্লাডটা এই ক্যাপ, এখানে একটা ক্যাপ আছে প্লাস্টিকের, এই প্লাস্টিকের ক্যাপটা খুলে we again prepare it with alcohol and then we inject the blood inside, okay, and then we put this bottle inside the machine. মেশিনের মধ্যে এর তলায় একটা এরকম এই যে জিনিসটা ব্রাউন কালারের, দিস ইজ বেসিক্যালি আ ইন্ডিকেটর। এর মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করলে এর মধ্যে CO2 জেনারেট হবে, দিস ইন্ডিকেটর কালার উইল চেঞ্জ অ্যান্ড মেশিন ডিটেক্টস দ্য কালার অফ দিস ইন্ডিকেটর। তখন মেশিন আমাকে বলবে যে ইয়েস ইট ইজ পজিটিভ। তো আমি এখান থেকে বার করে উইল কালচার ইট অনটু আগার মিডিয়া। আচ্ছা, নেক্সট পাস স্যাম্পল। পাস স্যাম্পলের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে যে দেয়ার আর টু কাইন্ডস অফ পাস। একটা হচ্ছে আমার এনসিস্টেড, যেটা আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি না, যেটা আল্ট্রাসাউন্ড বলে দিয়েছে কিংবা প্যালপেট করে বুঝেছি। সেখানে কি হবে, ইটস দ্য সেম কালেকশন প্রসিডিওর অ্যাজ স্টেরাইল বডি ফ্লুইড। ডিসইনফেক্ট দ্য স্কিন উইথ ক্লোরেক্সিডিন অ্যালকোহল অর অ্যালকোহল আয়োডিন অ্যালকোহল and then collect the sample with a syringe. যদি ওপেন পাস হয়, ওপেন পাস কি করবে, ওখানে অ্যালকোহল দেবে। ওখানে অ্যালকোহল দিলে আর স্যাম্পল নিয়ে লাভ নেই, বিকজ ইউ অলরেডি কিল দ্য অর্গানিজমস। তাহলে আর স্যাম্পল দিয়ে কি হবে? ড্রেন দ্য এরিয়া উইথ নর্মাল স্যালাইন, ডিব্রাইড দ্য এরিয়া উইথ নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইন উইল নট কিল দ্য অর্গানিজম, বাট যে নেক্রোটিক টিস্যুজ আছে সেগুলোকে আমার ধুয়ে দেবে। After debridement with normal saline, then you take the sample, either aspirate it with a syringe or you take the swab sample. swab এর মধ্যে is very সবাই জানো এখন nasopharyngeal swab কিভাবে নিতে হয়। কোভিড তো কাটিয়ে ফেলছে, হ্যাঁ, you're expert in collecting nasopharyngeal swab. কি করে নেবে nasopharyngeal swab? You tell the patient to sit down, নেকটা বেন্ড করতে হবে, then you tell the patient to pull out the tongue, then you take the oral swab. oral swab কি দিয়ে নেবে? কোভিডে কটা swab নেওয়া হতো? কি nasopharyngeal and oral, ওকে। তো ওরাল ঠিক না, যাই হোক, ওরাল swab মানে হচ্ছে সামনের swab তোমার, হ্যাঁ। তো throat swab, it's not oral swab, throat swab and nasopharyngeal swab. তো nasopharyngeal swabটা দেখেছো কখনো? কিরকম দেখতে? সামনে তুলো ছিল না? nasopharyngeal swabটা কি সোয়াবের মতো এরকম দেখতে হয়? তাহলে দেখোই নি, ওই কালেক্টরের ভয়ে চোখ বন্ধ করেছিল, হ্যাঁ। there is a difference. nasopharyngeal এত তুলোর মতো একটা সোয়াব আজকে বাড়ি গিয়ে চেষ্টা করো তো, কিছুতেই যাবে না নাকের মধ্যে, এত মোটা একটা সোয়াব। ইট ইজ আ ফ্লকড সোয়াব। ফ্লকড সোয়াব মানে এই যদি আমার সোয়াবের স্টিকটা হয়, দ্য কালেকশন থিং ইজ অ্যাকচুয়ালি আ ডেক্রন। ডেক্রন মানে একটা সিনথেটিক মেটেরিয়াল, যেরকম এরকম পার্টিকেলস থাকে, তো ডেক্রন গুলো এরম ভাবে লাগানো থাকে, সো দ্যাট দ্য মেটেরিয়াল দ্যাট ইজ কালেক্টেড স্টেজ আউটসাইড, ইট ডাজন্ট গো ইনসাইড। এটাকে বলে adsorption, not absorption, adsorption. So that is the nasopharyngeal swab and this is the throat swab. Throat swab is a normal cotton swab. You put a tongue depressor, pull the tongue and তোমার যে paratonsillar fossa আছে সেখান থেকে you have to collect the swab. Okay, এটা তো বলে দিলাম। This is actually very cumbersome technique. Patient will try to vomit on your face. These things happen so much. Okay, nasopharyngeal swab বলেছি আমি। ear swab এর মধ্যে, আচ্ছা, ear swab কেন নেবে? What will you try to diagnose? হ্যাঁ, suppurative otitis media ear swab হয়ে যাবে? otitis externa ear swab হয়ে যাবে?
So you will read these things in ENT. So place the swab in the outer ear and rotate gently only once. Then you take out the swab, put it in media and send it to the lab. Okay. Acha, vaginal swab is to diagnose the তোমার ক্যান্ডিডাল ভ্যাজাইনোসিস হতে পারে, কোনো ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস হতে পারে। Now again, like urine culture collection, you tell the patient to clean the area, you hold the labia majora apart, put inside the swab, rotate and send the sample. তো এগুলো সাধারণত ট্রান্সপোর্ট মিডিয়াতে পাঠানো হয়, বিকজ দ্য ব্যাকটেরিয়া দ্যাট causes BV are সাধারণত fastidious organisms. তো সেখান থেকে you tend to kill the organisms if you delay the sample transport. Stool samples clean sterile container এ পাঠানো হয়, and they are actually contaminated with all organisms, but স্টুলের মধ্যে যেগুলো দেখা হয়, I see some people advising some weird cultures from stool sample. I don't know why. Stool sample এর মধ্যে প্যাথোজেন হচ্ছে তোমার শিগেলা, ভিব্রিও, হ্যাঁ, কিছু ক্ষেত্রে সালমোনেলা, হ্যাঁ, তারপরে enteropathogenic E. coli. So these are the things that mostly causes your GI infections. But I see people, I don't know why, they সেদিন get a sample আমি দেখলাম, they send stool for gram stain. I don't know why, because gram stain there will be tons and tons of gram negative bacilli, so there is no point in doing a gram stain. Stool থেকে আমরা কি stain করতে পারি? We can do a modified acid fast stain to see intestinal parasites. Intestinal parasites এর ওভা আমরা দেখতে পারি সেখান থেকে, modified acid fast stain থেকে সাইক্লোস্পোরা, আইসোস্পোরা এগুলো আমরা দেখতে পারি। Plus we can do a routine examination, iodine wet mount, plus we can do a hanging drop. Hanging drop কেন করে? কোন মোটিলিটি দেখে হ্যাঙ্গিং ড্রপে? ডার্টিং মোটিলিটি কার থাকে? হ্যাঁ। So what is the stool character of Vibrio cholerae? Rice watery stool. Remember that. আচ্ছা, স্টুলের ট্রান্সপোর্ট মিডিয়া মনে রাখবে, বাফার্ড গ্লিসারল স্যালাইন ইজ দ্য ট্রান্সপোর্ট মিডিয়া। যদি ডিলে হয় ট্রান্সপোর্টে, ইউ ক্যান সেন্ড আ স্যাম্পল ইন BGS. Sputum collection is not something very rocket science. You tell the patient that আপনাকে মর্নিং স্পুটামই দিতে হবে। The reason is same, it gets concentrated in your lungs. Take a deep breath a number of times and then cough. পেশেন্টকে বলতে হবে আপনি একটু সামনের দিকে ঝুঁকুন, নিঃশ্বাস নিন ডিপ, ধরে রাখুন 2-3 সেকেন্ড, তারপরে ব্রিথ আউট করুন। এরকম দুবার করার পরে the third time the patient is asked to cough. স্পুটাম স্যাম্পলের প্রবলেম হচ্ছে লোকে স্পুটামটাকে স্পুটাম হিসেবে দেখে না, স্যালাইভাটাকে স্পুটাম ভাবে। কাশলই না, এমনি স্পুটাম দিয়ে দিল, হ্যাঁ। So that is not sputum, that is the oral secretion. Oral secretion will contain hundreds of bacilli and gram positive cocci. তোমার লাংস থেকে আসেই না জিনিসটা, so you will get a false report. Okay. CSF sample, meningitis patient যদি থাকে, suspected meningitis, we collect a CSF sample. CSF sample কি করে কালেক্ট করতে হবে? This is very important. You might be doing it in your internships or house staffship, whatever. You tell the patient to be on the side. দেখো patient কিভাবে শুয়ে আছে, ওকে, ওরভাবে শুয়ে থাকতে হবে, to be on the side. Knees flexed, and this thing will touch in the abdominal area, so that the spine is flexed. Correct? Okay. The patient is surgically draped because this is a highly aseptic procedure. তুমি CSF এর মধ্যে নিডল নিয়ে যাবে, যদি কোনো প্রবলেম হয়, the patient will end up in having meningitis. Who will be blamed? You. Who will be taken into court? You. So this is a surgical precaution নিয়ে করতে হবে। পেশেন্টটাকে ভালো করে স্ক্রাবিং করে, পেশেন্টটাকে স্কিনটা ক্লিন করে, হ্যাঁ, then you put the surgical drapes and then you start the procedure. কোন ভার্টিব্রাতে করতে হবে? Between L3 and L4. ওকে, প্যালপেট করে সেখান থেকে তোমার করতে হবে, এবং নিডলটা একটা পার্টিকুলার অ্যাঙ্গুলেশনে দিতে হবে যাতে কিনা দে আর ডাইরেক্টেড বিটুইন দ্য স্পাইনাস প্রসেস।
ঠিক আছে? তো এটা করতে ফার্স্ট টাইম যখন করবে তখনই বুঝে যাবে যে কতটা রেজিস্ট্যান্স থাকে, এবং যখন আমার অ্যাকচুয়াল সিএসএফ এর জায়গায় পৌঁছে গেছে তখন রেজিস্ট্যান্সটা অটোমেটিক্যালি গিভ ইন হয়ে যায়। ইউ উইল সি ওয়ান ড্রপ অফ সিএসএফ কামিং আউট। যাদের যত এক্সপার্ট হাত তারা তত ভালো কালেকশন করতে পারে, এবং দ্য চান্সেস অফ হিমারেজ আর লেস। নাহলে দেখা যাবে সিএসএফ তো বেরোচ্ছেই বেরোচ্ছে, তার সাথে একগাদা আরবিসি বেরোচ্ছে। তো আরবিসি বেরোচ্ছে তখন আবার স্যাম্পল হিমোলাইজড হবে, তো একটা প্রবলেম। ওকে, তিনটে টিউব নেওয়া হয় সিএসএফ এর থেকে। একটা টিউব হয় ফর দ্য বায়োকেমিস্ট্রি, বায়োকেমিক্যাল প্যারামিটার্স। একটা টিউব ফর দ্য সেল কাউন্ট, সেল টাইপ, ইজ গোস টু দ্য প্যাথোলজি। আরেকটা যাবে ফর গ্রাম স্টেন অ্যান্ড কালচার। 3 টিউবস আর রিকোয়ার্ড। আচ্ছা, ট্রান্সপোর্টেশন একটা জিনিস বলে দিই। সিএসএফ স্যাম্পল যখন কালেকশন হয়ে যাবে, সিএসএফ স্যাম্পল ক্যানট বি রেফ্রিজারেটেড, পুট ইট ইন ইউর ব্রেন। সিএসএফ কখনো রেফ্রিজারেট করা যাবে না, বিকজ কিছু কিছু থার্মোসেন্সিটিভ ব্যাকটেরিয়া আছে, দে ডাই ওয়েন ইউ পুট ইট ইনটু দ্য ফ্রিজার, রেফ্রিজারেটর। তো সিএসএফ স্যাম্পল কালেক্ট করার পরে ইফ ইউ ক্যানট ট্রান্সপোর্ট ইট টু দ্য ল্যাব উইদিন 1 hour, you keep it on the desk. You do not put it in the refrigerator. Okay. থার্মোসেন্সিটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল হিমোফিলাস, ঠিক আছে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। ওকে, কিছু কিছু জিনিস যেটা রিজেকশন ক্রাইটেরিয়া সেটা বলে রাখি, বিকজ দ্যাট ইজ ইম্পর্টেন্ট। রিজেকশন ক্রাইটেরিয়ার মধ্যে এনি স্পেসিমেন যেটা কিনা প্যাথোলজিতে এসছে ফরমালিন দিয়ে, প্যাথোলজিস্টটা বললো যে আমাদের কাছে স্পেসিমেন আছে, কনসালটেন্ট বললো আমি আর স্পেসিমেন দিতে পারবো না, আপনাকে ওই প্যাথোলজি স্পেসিমেন নিয়েই কাজ করতে হবে, হবে না। ফরমালিন ইজ আ ডিসইনফেক্টেন্ট, it's a sterilant, it will kill the organisms, you cannot process a sample which is in formalin. 24 hours sputum-এর কোনো কনসেপ্ট নেই, 24 hours sputum বলে কিছু হয় না। আচ্ছা, সিঙ্গেল সোয়াব ফর মাল্টিপল রিকোয়েস্ট, একটাই সোয়াব পাঠিয়েছে ফর গ্রাম স্টেন ফর কালচার, হবে না, বিকজ ওটা যদি তুমি কালচারে প্লেটে দিয়ে দাও ইউ ক্যানট ডু আ গ্রাম স্টেন, আর যদি তুমি গ্রাম স্টেন করো ইউ ক্যানট ডু আ কালচার। দুটোর জন্য দুটো সোয়াব লাগবে, দুটো আলাদা প্রসিডিওর। ওকে, নন স্টেরাইল লিকি কন্টেনার। সেদিনকে একটা কন্টেনার পেলাম, দেখবে গড়িহাট মার্কেটে এরকম কন্টেনার পাওয়া যায় কিনতে, প্লাস্টিকের উপরে পিঙ্ক ঢাকনাওয়ালা, তার মধ্যে কি দিয়েছে, ব্যাল ফ্লুইড, ইউরিন। দোজ আর নট স্টেরাইল, ইউ ক্যানট প্রসেস, রিজেক্টেড স্পেসিমেন, কিছু করার নেই আমার। আই ক্যানট গিভ সামথিং রিপোর্ট উইচ ইজ নট ভ্যালিড, তাই না? ওকে, বেরিয়াম ডাইজ, অয়েলি কেমিক্যালস দেওয়া কোনো গ্যাস্ট্রিক অ্যাসপিরেট ইজ নট অ্যাকসেপ্টেড। ফোলিস ক্যাথেটের টিপ আমি আগেই বলেছি নট অ্যাকসেপ্টেড। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সেটা মনে রাখবে যে see when you tend to after 5-6 years you will forget this thing, swab for Zn stain don't give. Zn stain এর কটন ফাইবার, সোয়াবের মধ্যে যে কটন ফাইবার থাকে, they look exactly like a bacilli, they'll take up the stain and will give a false report. We don't accept. Swab for fungal stain, যেই সোয়াবটাকে কেউ ইচ্ছে দেবে সোয়াবের কটন ফাইবারগুলো ছড়ে যাবে এবং কটন ফাইবার will look like a fungus, don't do. Swab for culture accepted, swab for stain, gram stain, not Zn stain, not fungal stain. Remember that. Okay, gastric washing, anaerobic culture এগুলো হয় না। sputum for anaerobic culture হবে না, swab for anaerobic culture হবে না, যদি কিনা সোয়াবটা anaerobic ট্রান্সপোর্ট মিডিয়া এসে থাকে। তো যদি anaerobic ট্রান্সপোর্ট মিডিয়া আসে ইট ইজ ফাইন, আদারওয়াইজ সুপারফিশিয়াল সোয়াব কোনো লাভ নেই anaerobic কালচার। anaerobic কালচার কোথায় করে, কোথায় করে, যেখানে অক্সিজেন নেই, লাংসে ফুল অফ অক্সিজেন, হবেই না anaerobic কালচার, there will be no anaerobes. Okay, I think this is my last slide. Yes, so done. Appendix এর মধ্যে যে জিনিসগুলো আমি বললাম সেগুলোই কনসাইজ করে দেওয়া আছে, if anyone wants to read you can read from here. ডবল বন্ড আছে না সিঙ্গেল বন্ড, স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড, যত স্যাচুরেটেড হবে, যত সিঙ্গেল বন্ড থাকবে, ডাবল বন্ড থাকবে না, তারা কি ফর্মে থাকবে, সলিড না লিকুইড, বলো বলো। যত সিঙ্গেল বন্ড আছে there is no double bond, all are single bond in the fatty acids, তারা রুম টেম্পারেচারে কি থাকবে, সলিড থাকবে না লিকুইড থাকবে, বলো, সলিড থাকবে। যত ডাবল বন্ড থাকবে, যত আনস্যাচুরেটেড থাকবে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস থাকবে,
তত লিকুইড ফর্ম থাকবে, ঠিক আছে। এক্সাম্পল হিসেবে ধরো ঘি, ঠিক না, ঘি কি হয়, সলিড না লিকুইড? পুরোপুরি সলিডও বলা যাবে না, পুরোপুরি লিকুইডও বলা যাবে না, মাঝামাঝি। এই জন্য ঘিতে অলমোস্ট 50% স্যাচুরেশন, 50% আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস থাকে, ঠিক আছে। আচ্ছা, ওয়াক্স, মোম দেখেছো তো, ক্যান্ডেল দিয়েছো নিশ্চয়ই। তাহলে ওয়াক্স কি, মানে রুম টেম্পারেচারে সলিড, তাহলে ওয়াক্সের মধ্যে যে ফ্যাটি অ্যাসিডসগুলো থাকে দে আর মোস্টলি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস, ঠিক আছে। আচ্ছা, এবার বলো তো নারকেল তেল, কোকোনাট অয়েল কি নর্মালি কি থাকে, লিকুইড থাকে, কিন্তু ঠান্ডার সময় কি হয়, জমে যায়। তো যখনই টেম্পারেচার একটু ফল করে তারা সলিডিফাইড হয়, তার মানে সেখানে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি আছে, আনস্যাচুরেটেড কম আছে। তো কোকোনাট অয়েলে অলমোস্ট 90% ফ্যাটি অ্যাসিডস আর স্যাচুরেটেড, 10% আনস্যাচুরেটেড, বুঝা গেল? আচ্ছা, আমাদের বডিতে ইম্পর্টেন্ট লিপিডস কি কি আছে? কিছু লিপিডস আছে না বলছি, কি কি? ফসফোলিপিডস, গুড। ফসফোলিপিডের কাজ কি? সেল মেমব্রেন ইন্টিগ্রিটি, পড়েছো না? প্লাজমা মেমব্রেন স্ট্রাকচারে ফসফোলিপিডস থাকে, ওয়াটার সলিবিলিটি হবে না, কোনো ড্রাগস লিপিড সলিবল ছিল, ডিপেন্ডস করে এর উপরে, তাই না? লিপিড সলিবল ড্রাগসগুলো ইজিলি পাস করে থ্রু দিস ফসফোলিপিডস, তাই তো। আর কি কাজ আছে ফসফোলিপিডসে, মানে লিপিডসে? কোলেস্ট্রল, কোলেস্ট্রল সিনথেসিস, মেটাবলিজম অ্যান্ড ট্রান্সপোর্ট। কোলেস্ট্রল তো ক্যারিং কিছু সাবস্টেন্স থাকে না, মানে কোলেস্ট্রল লিভার তৈরি করলো, আমাকে পেরিফেরাল টিস্যুতে পাঠাতে হবে, তাহলে তার জন্য কিছু ট্রান্সপোর্ট ভেহিকেল লাগবে, তাই তো। সেই ভেহিকেলগুলো ফসফোলিপিডস হেল্প করে, মানে স্ট্রাকচারে ফসফোলিপিডস থাকে। আর একটা লিপিড হচ্ছে কোলেস্ট্রল। তাহলে বডিতে কোলেস্ট্রলের কি কি ফাংশন আছে? হোয়াট আর দ্য ফাংশনস ইন কোলেস্ট্রল ইন ইউর বডি? সেল মেমব্রেন অতটা ইম্পর্টেন্ট না, ফসফোলিপিডস থাকে। আর হ্যাঁ, হরমোন সিনথেসিস ভেরি ইম্পর্টেন্ট, তাই না। স্টেরয়েড হরমোন আর স্টেরল হরমোন কি কি আছে বডিতে? হোয়াট আর দ্য স্টেরয়েড হরমোন? কর্টিকোস্টেরয়েড, তো কর্টিকোস্টেরয়েড নামই আছে, কর্টিকোস্টেরয়েড। অ্যালডোস্টেরন আছে, আর টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্ট্রন, অল আর স্টেরয়েড হরমোন। তার মানে এই নর্মাল স্টেরয়েড ফাংশন, এই হরমোনাল ফাংশন মেনটেন করার জন্য কোলেস্ট্রল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে কোলেস্ট্রল বডিতে সাপ্লাই থাকা দরকার না, দরকার না? বডি কি কোলেস্ট্রল সিনথেসিস করতে পারে? হিউম্যান বডি, ক্যান হিউম্যান বডি সিনথেসাইজ কোলেস্ট্রল? কি পারে না, পারে না? কি মনে হয়, কোলেস্ট্রল সিনথেসিস তোমার বডিতে হচ্ছে না, হচ্ছে না? হচ্ছে, হচ্ছে তো, ডিনোভো সিনথেসিস, তাই না? হ্যাঁ, তার মানে এটা বডিতেও সিনথেসিস হয়, প্লাস আউটসাইড থেকেও পাওয়া যায়, তাই না? যে মিল্ক খাচ্ছ, তারপর তো মিট খাচ্ছ, হ্যাঁ, মিটের ভিতরে কোলেস্ট্রল থাকে, ঠিক আছে। আচ্ছা, কোলেস্ট্রলের কি ভেজিটেবল সোর্স আছে? ভেজিটেবল থেকে কি কোলেস্ট্রল পাওয়া সম্ভব? কি মনে হয়? এত ভেজ 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 করছি চারিদিকে, ভেজ ভেজ ভেজ, ভেজ খেলে কি কোলেস্ট্রল আসবে? কি বলো? হ্যাঁ, মানে নন অ্যানিমাল প্রোডাক্ট কিন্তু ভেজ বলা হয়, ভেজিটেরিয়ান। সেখান থেকে কি কোলেস্ট্রল আসে বডিতে আমাদের? হ্যাঁ, ঘি তো আলটিমেটলি সেই অ্যানিমাল দুধ থেকে তৈরি হচ্ছে, সে হয়ে গেল আর কি, অ্যানিমাল প্রোডাক্টই হয়ে গেল। হ্যাঁ, প্লান্ট বেসড ফুডস বলছি যেগুলো, ফ্রুটস হয়ে গেল, ভেজিটেবলস হয়ে গেল, এখান থেকে কোলেস্ট্রল পাই আমরা যে খাবারগুলো খাই। কি মনে হয়? কি বলো, কিছু তো বলো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, নো নো নো, অ্যান্সার ইজ নো, হয় না। তাহলে প্লান্টস কি করে ওর মধ্যে এইসব নর্মাল বায়োকেমিক্যাল ফাংশনসগুলো করে? সেখানে ল্যানোস্টেরল থাকে, সিনথেসিস হয়, হতে 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 একটা স্টেপে গিয়ে ল্যানোস্টেরল পর্যন্ত গিয়ে আটকে যায়, আর তারপরে যে কোলেস্ট্রল নেক্সট স্টেপে হবে সেই এনজাইমসগুলো প্লান্টে থাকে না। তাহলে ল্যানোস্টেরল হচ্ছে প্লান্টসে থাকে, ঠিক আছে। মানে ভেজিটেবল, পিওর ভেজিটেবল সোর্স থেকে কোলেস্ট্রল পাওয়া যায় না, দরকার নেই। কোলেস্ট্রল তো এমনি বডিতে সিনথেসিস হয়। আচ্ছা, এবার কোলেস্ট্রল কীভাবে সিনথেসিস হয় বডিতে?
বায়োকেমিস্ট্রি, তাই তো পড়েছো? অ্যামাইনো অ্যাসিড, না না কীভাবে পাথওয়েটা খুব ইম্পর্টেন্ট, লাইফ টাইম মনে রাখবে। তুমি যে ডিপার্টমেন্টে, মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থো, তোমাকে কোলেস্ট্রল মেটাবলিজম জানতেই হবে, ভেরি ইম্পর্টেন্ট। ডিফারেন্ট ডিজিজের সঙ্গে লিঙ্কস আছে, স্পেশালি ডায়াবেটিসের সঙ্গে তো খুব ভালোভাবে লিঙ্ক আছে, ডায়াবেটিক ডিসলিপিডিমিয়া ম্যানেজমেন্টটা জানতেই হবে। তো কোলেস্ট্রল মেটাবলিজম পাথে মনে আছে ফার্স্ট স্টেপ কী ছিল? ইয়েস, গুড, অ্যাসিটাইল কোয়ে অ্যান্ড অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে মিলে কি করে এইচএমজি কোয়ে, গুড গুড, এইচএমজি কোয়ে। এইচএমজির পরে কি হবে? মেভালোনেট। এইচএমজির কোয়ের পরে মেভালোনেট, সেখান থেকে আরও মাল্টিপল স্টেপস গিয়ে স্কোয়ালিন, স্কোয়ালিন থেকে ল্যানোস্টেরল, যেটা বলছিলাম, ল্যালোস্টেনের পরে হবে 7-ডিহাইড্রো কোলেস্ট্রল, 7-ডিহাইড্রো কোলেস্ট্রলের পরে আসবে কোলেস্ট্রল। ঠিক আছে, এইখানে কোন এনজাইম ছিল? এটিপি সাইট্রেট লাইজ, ঠিক আছে। এইখানে আছে এইচএমজি কোয়ে রিডাক্টেস। তোমাদের এই দুটো এনজাইমের নাম একটু জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো অনেক কিছু আছে এর মধ্যে, সেগুলো বলছি। তাহলে অ্যাসিটাইল কোয়ে এন্ড অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে সোর্স, একটা সেল কোথায় পাবে? অ্যাসিটাইল কোয়ে অ্যাসিটো সেল কোথা থেকে আসছে? ইয়েস, গ্লাইকোলাইসিস, গ্লুকোজ মেটাবলিজম, তাই না? তাহলে গ্লুকোজ মেটাবলিজম থেকে আলটিমেটলি কি হলো? অ্যাসিটাইল কোয়ে হলো, দুটো অ্যাসিটাইল কোয়ে মিলে অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে, তারপর থেকে এইচএমজি বাকি পাথগুলো হচ্ছে। তাহলে কোলেস্ট্রল যে ডিনোভো সিনথেসিস, তার জন্য গ্লুকোজ ইজ এনাফ, তাই তো? তার মানে যদি তুমি এক্সেস কার্বোহাইড্রেট নাও, খুব বেশি হাই কার্বন বা কার্বন গ্লুকোজ খেলে বা কার্বোহাইড্রেট খেলে, সেটা কি হবে? যতটা গ্লাইকোজেনোসিস যত হবে, গ্লাইকোজেন সিনথেসিস যতটা হওয়ার হবে, এক্সেস অ্যাসিটাইল কোয়ে কি হবে? কোলেস্ট্রল সিনথেসিস হবে। তার মানে বেশি কার্বোহাইড্রেট খেলেও ব্লাডে কোলেস্ট্রল বাড়তে পারে কি পারে না? আমাদের ধারণা কি যে মিটস খেলে, অয়েলি ফুডস খেলেই কোলেস্ট্রলটা বাড়ে, বেশি ভাত খেলে কোলেস্ট্রল বাড়ে না, তাই তো? হয়তো, কিন্তু বেশি ভাত যারা খায় দেখেছো, ফ্যাটি লিভার থাকে, ফ্যাটি অ্যাবডোমিনাল ওবেসিটি থাকে, তারা হাই কার্বোহাইড্রেট খায়। এই হচ্ছে ফান্ড, মানে এক্সেস কোলেস্ট্রল বাড়ে, বেশি ভাত খেলেও কোলেস্ট্রল বাড়বে বডিতে। এটা হচ্ছে ডিনোভো সিনথেসিস। কোথায় হয় ডিনোভো সিনথেসিস? কোন সেলসে হয়? অলমোস্ট এভরি সেলস ইন ইউর বডি। মোস্ট ইম্পর্টেন্ট ইজ হেপাটোসাইটস, লিভার সেলস, ঠিক আছে? হলো? তাহলে এই যে কোলেস্ট্রল সিনথেসিস, এবার এর ফাংশন কি কি বললাম? মেমব্রেন ফাংশন, তাই না? এখান থেকে ভিটামিন ডি মেটাবলিজম, ঠিক আছে? এখান থেকে স্টেরয়েড হরমোন সিনথেসিস, তাই তো? তার মানে কোলেস্ট্রল দরকার তো নাকি? হ্যাঁ, চলো এবার দেখা যাক তাহলে লিপিড বেসিক্স, লিপিড ম্যানেজমেন্টে কি আছে। আচ্ছা, নাও হোয়াট ইজ লিপোপ্রোটিন? লিপোপ্রোটিন মানে কি? লিপিড প্রোটিন মানে they are the transport vehicle for dietary cholesterol, dietary হোক বা endogenous হোক, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে? মেনলি কোলেস্ট্রল অ্যান্ড ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে? ট্রান্সপোর্ট করে।
আচ্ছা, বডিতে ট্রাইগ্লিসাইডের সোর্স কোথায়, কোথা থেকে ট্রাইগ্লিসাইড আসছে? হ্যাঁ, বলো বলো। ইয়েস, খাবারে যে অয়েলটা থাকছে বা ফ্যাট, সেখানে তো ট্রাইগ্লিসাইড থাকছে না, তো সেই হচ্ছে ট্রাইগ্লিসাইডের সোর্স। ঠিক আছে, তাহলে কিভাবে ট্রান্সপোর্ট হবে? তুমি একটা অয়েলি ফুডস খেলে, নেক্সট স্টেপ কি হবে? ইন্টেস্টাইনে, ইন্টেস্টাইনে কি হবে? মেটাবলিজম হবে, সেখানে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আলাদা হবে, অ্যাবজর্পশন হলো, যে ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম সেল, সেইখানে এবার কি হবে? ওকে তো ব্লাডে ছাড়া যাবে না, কারণ ওয়াটার ইনসলিবল, ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড, কোলেস্ট্রল, দে আর ওয়াটার ইনসলিবল। যেমন জলে তেল দিলে তেলটা ভেসে থাকে, বডি তো সেটা করতে দেয় না ওকে, তার মানে কিছু স্পেশাল ভেহিকেলের মধ্যে বন্ধ রেখে ট্রান্সপোর্ট করতে হবে। হ্যাঁ, তাহলে মাইসিলি ফর্মেশন হবে। ঠিক আছে, সেখান থেকে ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেলসে সেখানে কিছু স্পেশাল লিপোপ্রোটিন সিনথেসিস হয়, যেটাকে বলা হয় কাইলোমাইক্রন। হ্যাঁ, ঠিক আছে, কাইলোমাইক্রন হলো, কাইলোমাইক্রনের মধ্যে তোমার এই কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল যা লাগা সব প্যাকড হয়ে যাবে, গিয়ে ওর এবার ব্লাডে ঢুকবে, তাই তো? ইন্টেস্টাইন থেকে ব্লাডে কিভাবে আসে? থ্রু দা পোর্টাল ভেন। শিওর? বলো, পড়েছো তো এগুলো, এত চিন্তা করার কি আছে? আহামরি কোশ্চেন কিছু করেনি, পাস ফেলের কোনো ব্যাপার নেই। বলো, তোমরা যেটা জানো বলো, ক্লিয়ার করো না, আইডিয়াগুলো তোমাকে ধরে ধরে কেউ পড়াবে না। কি বলে? কোলেস্ট্রল যেটা ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম প্যাকড হয়ে গেলে এবার তো ট্রান্সপোর্ট করতে হবে, ব্লাডে তো একা ছড়া যাবে না। এবার ওই কাইলোমাইক্রন রিচ ফ্লুইডটা কোথায় যাবে? থ্রু দা ব্লাডে। কি করে ঢুকবে, কিভাবে ট্রান্সপোর্ট হয় জায়গাটা? থ্রু দা পোর্টাল ভেন। শিওর? নো, ইটস থ্রু দা লিম্ফ্যাটিক ডাক্ট। কি আছে তো, লিম্ফ্যাটিক ডাক্ট আছে তো, আলটিমেটলি ওটাকে থোরাসিক ডাক্টের সঙ্গে কানেক্ট করবে। থোরাসিক ডাক্ট গিয়ে কোথায়? সুপিরিয়র ভেনা কাভা, তাই না, গিয়ে ড্রেন করে, তাই তো? তার মানে যেটা খাবার খেলাম সেটা কোনো ডাইরেক্ট পোর্টাল ভেনে যায় না, থ্রু লিম্ফ্যাটিক্স ব্লাড স্ট্রিমে আসে। বুঝলে? ঠিক আছে, এবার কি হবে? ট্রান্সপোর্ট হলো, কাইলোমাইক্রনস বললাম, তাহলে কাইলোমাইক্রনস কোথায় সিনথেসাইজ হলো? ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেলস, ওখানে একটা অ্যাপোপ্রোটিন থাকে, তাই না? একটা লিপোপ্রোটিনের কিছু অ্যাপোপ্রোটিন পার্ট থাকে, সেই অ্যাপোপ্রোটিনটা কত? অ্যাপোবি 100 না অ্যাপোবি 48? এই ঘুম পাচ্ছে কেন? খুব বোরিং জিনিস বলছি, হ্যাঁ তো বল, মানে হাই তুললে বলতে খারাপ লাগে, হ্যাঁ মনে হচ্ছে বোর হয়ে গেলাম। হ্যাঁ, এগুলো সব এমসিকিউ কোশ্চেন। অ্যাপোবি 48 না অ্যাপোবি 100, দুটো মেনলি থাকে। ঠিক আছে, কোথায় কোনটা থেকে জানা খুব দরকার। না, ইন্টেস্টাইন যেটা হয় অ্যাপোবি 48, আর এলডিএল পার্টিকেল যখন আসবো সেখানে হবে অ্যাপোবি 100। তো কেন এই ডিফারেন্সটা হলো? যেটা পড়েছো বায়োকেমিস্ট্রিতে, ডিফারেন্ট টাইপস অফ কোডনস পড়েছো না? ননসেন্স কোডন, স্টপ কোডন, হ্যাঁ হয় না? যখনই এই অ্যাপোপ্রোটিনটা ট্রান্সলেশন হচ্ছিল 48%, তখন এটা স্টপ কোডন চলে এলো, এসে অ্যাপোবি 48, আর এর পরেরটা হলো না। কিন্তু লিভারে সেটা হয় না, লিভারে যেটা হয় অ্যাপোবি 100। কি বুঝলে? তাহলে কাইলোমাইক্রনসের যে অ্যাপোপ্রোটিন থেকে সেটা হচ্ছে অ্যাপোবি 48। ঠিক আছে, আচ্ছা, কাইলোমাইক্রন লার্জ পার্টিকেল, ঠিক আছে, ওর ভিতরে কি থাকে মেনলি? ট্রাইগ্লিসারাইড, কোলেস্ট্রল খুব কম থাকে, ঠিক আছে, মেনলি ট্রাইগ্লিসারাইড। তাহলে ডেনসিটি কী হবে? ট্রাইগ্লিসারাইড যত বেশি থাকবে ওর ডেনসিটি তত কম হবে, ঘনত্ব তত কম হবে, ডেন্স হবে না। আর কোলেস্ট্রল যত বেশি থাকবে, ট্রাইগ্লিসারাইড যত কম থাকবে তত ডেন্স হবে। ঠিক আছে, এলডিএল পার্টিকেলটা ছোট, খুব ডেন্স হয়, কারণ সেখানে মেনলি কোলেস্ট্রল থাকে। হলো? দেখো, তো এই হচ্ছে কাইলোমাইক্রন। ঠিক আছে, হিউজ সাইজ, ডেনসিটি ইজ লো। ঠিক আছে, তারপরে আসছে ভিএলডিএল, আইডিএল, এলডিএল, এইচডিএল। ঠিক আছে,
এইভাবে সাইজটা কমতে থাকে, আর ডেনসিটি বাড়তে থাকে। আচ্ছা, লিপোপ্রোটিন ট্রান্সপোর্টের জন্য ডায়েটারি ফ্যাট মেটাবলিজম, এক্সোজেনাস পাথওয়ে, হেপাটিক ফ্যাট মেটাবলিজম যেটা বললাম, এন্ডোজেনাস পাথওয়ে, আর হচ্ছে রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট। পেরিফেরিতে যে কোলেস্ট্রলগুলো সিনথেসিস থাকছে বা জমা থাকছে, কারণ সেখানে পেরিফেরি যদি আননেসেসারি বেশি কোলেস্ট্রল থাকে, সেক্ষেত্রে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। তাই তো হয়, ব্লাড কোলেস্ট্রল করার কি দরকার? এত ব্লাড কোলেস্ট্রল, হাই ব্যাড কোলেস্ট্রল, গুড কোলেস্ট্রল কেন করি? যত কোলেস্ট্রল ব্লাডে বাড়বে তত রিস্ক অফ অ্যাথেরোস্ক্লেরোসিস বেশি হয়। পড়েছো না অ্যাথেরোস্ক্লেরোসিস? ঠিক আছে, এই জন্য রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট, যেটা এইচডিএল মিডিয়েটেড হয়, পেরিফেরি থেকে কোলেস্ট্রলটাকে আবার লিভারে ব্যাক করে নিয়ে আসে, যে ওখানে অনেক এক্সারসাইজ দরকার নেই, আমাকে ব্যাক করতে হবে। এই হচ্ছে মেন ডায়াগ্রাম। ঠিক আছে, এই দেখো ডায়েটারি ফ্যাট অ্যান্ড কোলেস্ট্রল, ইন্টেস্টাইনে এলো, এখান থেকে বাইল অ্যাসিডস মিশলো, ঠিক আছে, এখানে মেটাবলিজম হলো। ঠিক আছে, ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম সেলস যেটা বললাম, ওই ট্রাইগ্লিসারাইড প্যাক হলো। ঠিক আছে, কাইলোমাইক্রন টু তাহলে এই তোমার থোরাসিক ডাকন লিম্ফ্যাটিক ভেসেলসের মাধ্যমে ব্লাড স্ট্রিমে এলো। তার মানে ডিউরিং অ্যাবজর্পশন অফ লিপিডস ইট বাইপাসেস দ্য লিভার, তাই তো? কেন পোর্টাল ভেনটাই যাচ্ছে ইন্টেস্টাইন থেকে, পোর্টাল ভেনটা গিয়ে লিভারে যাচ্ছে, তাই না? মানে বাকি নিউট্রিয়েন্ট, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডস, ড্রাগস, টক্সিনস যা হবে, যাই খাবে সব লিভার দিয়ে পাস করবে, এক্সেপ্ট দিস লিপিডস, দে বাইপাসেস দ্য লিভার। হলো? তাহলে নেক্সট টপিক কি হলো? ব্লাড স্ট্রিমে এলো, এই যে কাইলোমাইক্রনস বললাম, তাই না? তাহলে কাইলোমাইক্রন ওখান থেকে প্যাকিং হলো, তাহলে ওর কাজটা কি? এবার পেরিফেরাল টিস্যুতে আমাকে ট্রাইগ্লিসারাইড সাপ্লাই দিতে হবে, পেরিফেরাল টিস্যুতে কোলেস্ট্রল সাপ্লাই দিতে হবে। ঠিক আছে, তাহলে এই সাপ্লাই দিচ্ছে, এই হচ্ছে ক্যাপিলারি ওয়াল, আর ক্যাপিলারি ওয়ালে কি থাকে? এন্ডোথেলিয়াম, তাই তো? এন্ডোথেলিয়াম একটা ইম্পর্টেন্ট এনজাইম থাকে, কিছু এনজাইমস থাকে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট এনজাইম হচ্ছে লিপোপ্রোটিন লাইপেজ। কি শুনেছো তো নাম? লিপোপ্রোটিন লাইপেজ। সেই লিপোপ্রোটিন লাইপেজ কি করবে? এখানে হাইড্রোলাইসিস হবে, কাইলোমাইক্রনস থেকে যে ট্রাইগ্লিসারাইড হবে সেগুলো হাইড্রোলাইসিস হয়ে ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড গ্লিসারল, ঠিক আছে, এগুলো সেলের মধ্যে ইন্টারলাইজ করবে, সেলে ঢুকে গেল। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল চলো। ফ্যাটি অ্যাসিডস কি হবে? ফ্যাটি অ্যাসিডের কাজ কি? এনার্জি, তাই তো? এনার্জি প্রোডাকশন। এনার্জি কোত্থেকে আছে? ফ্যাটি অ্যাসিডস থেকে আছে, গ্লুকোজ থেকে আছে, অ্যামাইনো অ্যাসিডস থেকে আসতে পারে। কোথায় বেশি ক্যালোরি সব থেকে বেশি? ফ্যাটি অ্যাসিডসে, তাই না? 9 কিলো ক্যালোরি তো পড়েছিল। হ্যাঁ, বিটা অক্সিডেশন মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে, তাহলে অক্সিডেশন ইন মাসেলস হয়ে গেল, বাকিটা যেটা লাগলো না লাগলো স্টোর থাকলো ইন অ্যাডিপোসাইটস। দিস ট্রাইগ্লিসারাইড এগেন ক্যান বি স্টোর। এই গ্লিসারলটা অ্যাবজর্পশন হলো ফ্যাটি তোমার লিপিড সেলসের মধ্যে, যেটা ফ্যাটি অ্যাসিড লাগলো, বাকিটা আবার স্টোর হলো অ্যাজ এ ট্রাইগ্লিসারাইড ফর ফিউচার ইউজ। ঠিক আছে, ফ্যাট সেলসের মধ্যে ট্রাইগ্লিসারাইড প্যাকড হলো। যত বেশি ট্রাইগ্লিসারাইড প্যাকড হবে তত সেই সেলসটা তত বেশি হবে, তার মধ্যে লিপিড ডেনসিটি বাড়বে, তাই না? যে ফোম সেলস কাকে বলে? হোয়াট ইজ ফোম সেলস? যখন কোনো সেলস বেশি পরিমাণে লিপিডস ইন্টারনালাইজ করবে, জমা করবে, স্টোর করবে, বিকাম ফোমি সেলস হয়ে যাবে, তাই না? যেমন ম্যাক্রোফেজ, যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস তোমরা পড়েছো, ইনিশিয়াল স্টেজে কি হয়? ম্যাক্রোফেজ কি করবে? এলডিএল থেকে কোলেস্ট্রল নিল, ট্রাইগ্লিসারাইড নিল, সেক্ষেত্রে আরও কিছু প্রসিডিউর সেখানে অক্সিডেশনস হয়, আরও কিছু যেখানে আলটিমেটলি ম্যাক্রোফেজ প্যাক টু দিস কোলেস্ট্রল অ্যান্ড ট্রাইগ্লিসারাইড, এটাকে ফোম সেলস বলা, তাই না? ফোম সেলস থেকে আস্তে আস্তে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে কাইলোমাইক্রনস পেলো, তারপরে কাইলোমাইক্রন কি করলো? এগুলো বার করে দিল, দিয়ে সাইজ ছোট হয়ে যাবে, তাই তো? সাইজ ছোট হবে তো, ট্রাইগ্লিসারাইড ছেড়ে দেওয়ার পরে, কোলেস্ট্রল ডেলিভারি করার পরে এই কাইলোমাইক্রন রেমন্যান্ট এই সাইজটা ছোট হয়ে গেল। তাহলে এর নেক্সট স্টেপে কাইলোমাইক্রন রেমন্যান্টের ফাংশন কি? আর কোনো কাজ নেই, ও কি করবে? লিভারে চলে যাবে, লিভারে ওটাকে এনগালফ করবে, দিয়ে ফাদার ওর ওকে ভাঙবে, ভেঙে বাকি যেগুলো আছে সেখান থেকে যেটা লাগবে, নাহলে ওই বাইল অ্যাসিডস হোক বা অন্য কিছু,
সেটা করে বডি থেকে বার করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল তোমার ইন্টেস্টাইন থেকে, মানে যেটা ডায়েটারি সোর্স তার মেটাবলিজম, ঠিক আছে। আরেকটি বললাম লিভার। এবার লিভার থেকে তো কিছু ট্রান্সপোর্ট করতে হবে, হয়তো তোমার ডায়েটারি কিছুদিন তুমি ফ্যাটস ফুড খেলে না, ডায়েটারি সোর্স কিছু হলো না, কিন্তু বডি তো এমন করবে না, বডিতে কোলেস্ট্রল কন্টিনিউয়াস সাপ্লাই রাখতে হবে। সেক্ষেত্রে লিভার কি করবে, লিভার এই হেপাটোসাইটস গুলো কোলেস্ট্রল সিনথেসিস করবে, এই যে পাথেগুলো বললাম এটা হবে, হয়ে এই কোলেস্ট্রলটাকে তখন কিছু ভেহিকেলসের মাধ্যমে আবার পেরিফেরাল টিস্যুতে পাঠিয়ে দেবে, যাতে পেরিফেরাল টিস্যুটা সাফার না করে। ঠিক আছে। মেনলি বাই হুইচ লিপোপ্রোটিন, মেনলি বাই ভিএলডিএল, মেনলি ভিএলডিএল, ঠিক আছে। লিভার মেনলি দুটো লিপোপ্রোটিন সিনথেসাইজ করে, একটা হচ্ছে ভিএলডিএল, এটা হচ্ছে এইচডিএল। হলো ভিএলডিএল এইচডিএল। ভিএলডিএল এর কাজ কি, লিভার থেকে কোলেস্ট্রলটাকে পেরিফেরাল টিস্যুতে দেয়। এই ভিএলডিএল হলো কোলেস্ট্রল যেমন দিল, দিয়ে বাকিটা কিসে কনভার্ট হলো, ইন্টারমিডিয়েট ডেন্সিটি। ভেরি লো ডেন্সিটি ছিল, ট্রাইগ্লিসাইড বার করে দিল, ডেন্সিটিটা আর একটু বাড়ল, যে সাইজ ছোট হলো, ইন্টারমিডিয়েট ডেন্সিটি, তারপরে লো ডেন্সিটি, আরও ডেন্সিটি বেড়ে সাইজ ছোট হয়ে গেল, ঠিক আছে। এইভাবে পেরিফেরাল টিস্যুতে এই সাপ্লাই করলো। পেরিফেরাল টিস্যু কিভাবে নেয় এলডিএল থেকে, ডাইরেক্ট এলডিএল পার্টিকেলটা কি এনগালফ করে নেয়, ঠিক আছে, ইন্টারনালাইজ করে নেয়, নিয়ে ওর ভিতর থেকে কোলেস্ট্রল যেটা লাগবে সেগুলো মেটাবলিজম করে, ঠিক আছে। আচ্ছা, এবার সাপোজ এই সেলসের মধ্যে কোলেস্ট্রল বেশি হয়ে গেল ক্ষতি, অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, বিশেষ করে এন্ডোথেলিয়াল সেলস যদি হয়, ম্যাক্রোফেজ যদি হয়, তাহলে সেখান থেকে আবার রিভার্স ট্রান্সপোর্ট করতে হবে টুয়ার্ডস দ্য লিভার, ঠিক আছে। সেক্ষেত্রে এই লিভার যে এইচডিএল পার্টিকেলটা হলো, এটাকে এমটি, মানে এমটি বাক্স, এমটি গাড়ি পাঠিয়ে দিল, যাও গিয়ে জিনিসগুলো তুলে নিয়ে আসো, ঠিক আছে, এরকম ব্যাপার। তো ন্যাসেন্ট এইচডিএল পার্টিকেল হলো, এই যখন হলো এখান থেকে কোলেস্ট্রলটাকে এনগালফ করে এইচডিএল লোড হয়ে গেল, গাড়ি লোড হয়ে গেল, ও আবার লিভারে ব্যাক করে দিল। লিভারে গিয়ে এইচডিএল কি করলো, এইচডিএল এখানে এনগালফ হলো, হয়ে তারপর কোলেস্ট্রলটাকে বাইল অ্যাসিডসের মাধ্যমে বডি থেকে বার করে দিল। তো এইরকম সাইকেল চলতে থাকছে কন্টিনিউয়াস, বুঝলে? কোনো ডাউট আছে? হ্যাঁ, আচ্ছা, এই হলো তোমার কোলেস্ট্রল ট্রান্সপোর্ট। তাহলে মেনলি ট্রান্সপোর্টেড বাই কি বললাম, ভিএলডিএল অ্যান্ড এলডিএল, অ্যান্ড রিভার্স ট্রান্সপোর্ট বাই এইচডিএল, ঠিক আছে। আচ্ছা, ট্রাইগ্লিসাইড যেটা বললাম তোমাদের, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, তিনটে ফ্যাটি অ্যাসিড থাকে। আচ্ছা, তোমাদের এই হোয়াট ইজ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস মানে কি? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস যেখানে কোনো ডাবল বন্ড নেই, এক্সাম্পল জোরে বলো। প্রোপিওনিক অ্যাসিড, তাই নাকি? বলতে পারবো না কি আছে, ওগুলো তো নেই এর লিস্টের মধ্যে। স্যাচুরেটেড ফ্যাটি যেগুলো আছে সেটা হচ্ছে তোমার পামিটিক অ্যাসিড, মাইরিস্টিক অ্যাসিড, তাই না, এগুলো। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস এর মধ্যে প্রচুর আছে, যার নাম বলো। লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, আইকোসা পেন্টিনোইক অ্যাসিড, ডোকোসা হেক্সানোইক অ্যাসিডস, ঠিক আছে, পড়েছো তো? হ্যাঁ, সেগুলো। আচ্ছা, নেক্সট কনসেপ্ট হচ্ছে ওমেগা 3 and omega 6 fatty acids. What do you mean by omega 3 fatty acids? ডবল বন্ড, ডবল বন্ড হলো, হ্যাঁ হ্যাঁ, তারপর কাউন্ট করলে, হ্যাঁ 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 হ্যাঁ, মানে ডবল বন্ডটা কোন পজিশন আছে কার্বন সাইড থেকে, ঠিক আছে, CH3 যে সাইডটা, COO সাইডটা নয়, CH3 সাইড থেকে 1 2 3, যদি 3 1 4 এর মধ্যে ডবল বন্ড থাকে সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, তাই তো। স্ট্রাকচার কি, CH3 লাস্টে কি COOH, এটা তো স্ট্রাকচার ফ্যাটি অ্যাসিডস। তো CH3 যে সাইডটা, সেইখান থেকে তুমি কাউন্ট করবে ডবল বন্ডটা কোন পজিশন আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, থার্ড আর ফোর্থের মধ্যে ডবল বন্ড থাকে, সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। আর যদি
6 and 7 এর মধ্যে যদি ডবল বন্ড থাকে সেটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, আর 9 আর 10 এর মধ্যে থাকে সেটা হচ্ছে মানে ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড। তাহলে বলো তো এই ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9 এত কেন প্রচুর পড়েছো নিশ্চয়, নিউজে হোক বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট হোক, ভিটামিনসের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দিচ্ছে, কেন এত কি জন্য, কি দরকার? ওমেগা 3 ভালো না ওমেগা 6 ভালো না ওমেগা 9 ভালো? কোনটা ভালো? ইয়েস, ওমেগা 3 ইজ বেটার। কেন, কি এমন কাজ করে যে ওমেগা 3 ইজ বেটার? বলো বলো। Omega 3 fatty acid can increase the HDL level. HDL is good particle, reverse cholesterol transport. তাহলে যারা HDL টাকে বাড়াবে তারা তো ভালো হবে, আর যারা LDL টাকে বাড়াবে তারা খারাপ হবে। তো যত ডবল বন্ড দূরে চলে যায় তারা কি করে, তারা LDL টাকে বাড়ায়, আর যারা ডবল বন্ড কাছে চলে আসে তারা HDL টাকে বাড়ায়। দ্যাট মিন ওমেগা 3 as fatty acids are health benefit, है ना? কি কি এক্সাম্পল আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড? লেখা আছে বলো। আলফা লিনোলেনিক অ্যাসিড, দেন ডোকোসা হেক্সানোইক অ্যাসিড অ্যান্ড ইপিএফ আইকোসা পেন্টানোইক অ্যাসিড। কিছু সোর্স বলতে পারবে কোথায় বেশি পাওয়া যায় আইকোসা পেন্টানোইক অ্যাসিড? ফিশ অয়েল, কি ফিশ? কড লিভার, সালমন, এদের অয়েলে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। ঠিক আছে, কিছু নাটস থাকে যেমন তোমার গ্রাউন্ড নাট হলো, আমন্ড হলো, এদের মধ্যে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, তাই তো? সাপ্লিমেন্ট তো আজকাল হেলথ সাপ্লিমেন্ট চলে এসেছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট, সেখানে দেখবে এই ইপিএ অ্যান্ড ডিএইচএ লেখা থাকে, এই দুটো মেনলি সাপ্লিমেন্ট, ইপিএ অ্যান্ড ডিএইচএ, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। কি কি এক্সাম্পল আছে ওমেগা 6 বলতে? লিনোলেইক অ্যাসিড, ওটা লিনোলেনিক অ্যাসিড, এটা লিনোলেইক অ্যাসিড অ্যান্ড অ্যারাকিডোনিক অ্যাসিড। ঠিক আছে, এখানে ওমেগা 9 কে লাগবে। ওমেগা 9 এর কি এক্সাম্পল আছে? ওমেগা 9 ফ্যাটি, এটা এমসিকিউ কোশ্চেন এগুলো। ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড কি আছে? সেটা হচ্ছে ওলেইক অ্যাসিড, ওলেইক অ্যাসিড। কোলেস্ট্রলের স্ট্রাকচার তোমরা পড়েছো, কিছু সাইক্লিক রিং থাকে, হাইড্রক্সিলেশন থাকে। তাহলে কোলেস্ট্রলে কটা হাইড্রক্সি গ্রুপ? কটা হাইড্রক্সি গ্রুপ? এই কটা হাইড্রক্সি গ্রুপ আছে দেখো বলো। ও এইচ কটা আছে এর মধ্যে? একটা। কত পজিশন? 27 পজিশন। ঠিক আছে, কেন বলছি পরে আসছে, বলো কিছু বলছো? আচ্ছা, এইখান থেকে একটু ভিটামিন ডিতে একটু চলে যাই, একটু বলে দেয় তাহলে তোমার সুবিধা হবে। কেন ওই ওইচটা একটা, দুটো, তিনটে? ঠিক আছে, তাহলে ভিটামিন সি কিভাবে সিনথেসিস হয় বডিতে? আমরা দেখলাম কি যে কোলেস্ট্রল মেটাবলিজম, যে 7 ডিহাইড্রো কোলেস্ট্রল এটা আছে, তার উপর যখন সানলাইট পড়ে কি হয়? সানলাইট পড়ে গেলে খেপে যাবে, তাই না? কি হবে? সে কিসে কনভার্ট হবে? কোলে ক্যালসিফেরল। ঠিক আছে, কোলে ক্যালসিফেরল। So this cholecalciferol now
converted to 25 hydroxy calciferol in the liver. এই যে স্টেপ হলো এই স্টেপটা লিভারে হয় by 25 hydroxylase হলো। নেক্সট স্টেপ 25 hydroxy cholecalciferol converted to 125 ডাইহাইড্রো, দুটো হাইড্রোক্সিল ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল, ঠিক আছে। এটা হবে কিডনিতে বাই আলফা 1 হাইড্রোক্সিলেস এনজাইম, খুব ইম্পর্টেন্ট, এগুলো জানতেই হবে একদম বেসিক, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি হলো, এই 7D হাইড্রো কোলেস্টেরল থেকে কোলেক্যালসিফেরল হলো, এটাই ইমিডিয়েট প্রিকারসর ফর ভিটামিন ডি, ঠিক আছে। দিস 125 ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, ইট ইজ কল্ড ক্যালসিট্রায়ল। দুটো তো হাইড্রোক্সি, তাহলে ক্যালসিট্রায়ল কেন বলছি শুনছো? হ্যাঁ, কোলেস্ট্রল একটা আছে তো, এখানে দুটো হাইড্রোক্সিলেশন হলো, আগে থেকে কোলেস্ট্রল একটা আছে, তাই না। এই 7D হাইড্রোক্সি কোলেস্ট্রল যেটা হাইড্রোকোলেস্ট্রল, এর মধ্যে অলরেডি একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, আরো দুটো অ্যাড হলো, এই জন্য এটাকে বলা হয় ক্যালসিট্রায়ল, এটা ক্যালসিডায়ল, ডায়ল অ্যান্ড ট্রায়ল। এটা কি এমসিকিউ কোশ্চেন আছে, নাম্বার অফ পজিশন অফ হাইড্রোক্সিল গ্রুপ ইন ক্যালসিট্রায়ল, কত কত পজিশন, একটু 125 হয়ে গেল, আর এখানে 27 আছে অলরেডি, 125 27 মনে রাখা খুব ডিফিকাল্ট, কিছুক্ষণ থাকবে না, বেরিয়ে গেলে ভুলে যাবে, তাই তো। কি ভাল লাগছে না শুনতে, আর বোর লাগছে? তাহলে বলো তো, এই যে কোলেক্যালসিফেরল সিনথেসিস হলো, এর কি কোনো ডায়েটারি সোর্স আছে? কি মনে হয়, নাকি সব সময় সানলাইটে যাব তবেই আমার শরীরে ভিটামিন ডি হবে? সানলাইট ছাড়া ভিটামিন ডি সম্ভব না, এটা কি পসিবল? আর সানলাইটে যাওয়াটা ইম্পর্টেন্স কতটা, কতক্ষণ সানলাইটে থাকবে, সানলাইটে কখন যাবে, এগুলো জানা দরকার। বলো, এই কিছু তো বলো, কি জিজ্ঞেস করলে, এই কোলেক্যালসিফেরলের কি কোনো ডায়েটারি সোর্স আছে? সাপ্লিমেন্টস, সাপ্লিমেন্টস নর্মাল যে খাবারগুলো খাচ্ছ, মেনলি অ্যানিমাল সোর্স, যেগুলো মিল্ক আছে, মিট আছে, সেখানে কোলেক্যালসিফেরল থাকে। কি কি বললাম, কি ডেয়ারি প্রোডাক্টস বলা না, ডেয়ারি প্রোডাক্টস অ্যান্ড মিট মেনলি দি সোর্স অফ কোলেক্যালসিফেরল। তাহলে শরীরে কোলেক্যালসিফেরল চলে এলো, নেক্সট স্টেপ লিভারে গেল, তারপরে কিডনিতে গেল। তাহলে ভিটামিন ডি সিনথেসিসের জন্য সানলাইটে যাওয়াটা কি আবশ্যক? অ্যাবসলিউটলি নেসেসারি? নো, নট। If you have enough dietary source of cholecalciferol, there is no need of sunlight exposure. তাহলে সানলাইট এক্সপোজার কেন করতে বলে, কি দরকার সানলাইটে যাওয়া? কারণ তুমি তো সবসময় অ্যানিমাল ফুড বা এগুলো অ্যাডভাইস করতে পারো না, কারো পেশেন্ট অলরেডি কোলেস্ট্রল হাই, তাকে কি বলবে অ্যানিমাল ফুড বেশি করে নাও? যারা ভেজিটেরিয়ান তাদেরকে তো বলতে পারবে না, তাহলে তারা কোলেস্ট্রল পাবে কোথেকে? এই তাদের জন্য উপরওয়ালা আর একটা পাথওয়ে দিয়ে রেখেছে, ঠিক আছে। সানলাইটে যাও, সকালে আধা ঘন্টা করে থাকো, এনাফ, ঠিক আছে। তাহলে এটা যেটা বললাম যে সানলাইটে যাওয়াটা আবশ্যক নয়, নট অ্যাবসলিউটলি নেসেসারি, এরকম পুরোপুরি ডায়েটারি সোর্সের উপরও ডিপেন্ডেবল নয়, দুটো মিক্স করে থাকাটাই সব থেকে বেস্ট। তাহলে অল্প অল্প ডায়েটারি হলো, বাকিটা সানলাইট হলো। যারা মাঠে ঘাটে রোদে কাজ করে, ওদের দেখেছো কখনো কোমরে ফ্র্যাকচার হয়ে গেল, পড়ে গিয়ে হাড় ভেঙে গেল, ওদের বোনস কিন্তু খুব স্ট্রং হয়। কেন হয়? কন্টিনিউয়াস সানলাইটে থাকছে না, তাদের শরীরে প্রচুর ভিটামিন ডি থাকে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় না ওদের। তাহলে কাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়? যারা ঘরে বসে থাকে, সেডেন্টারি লাইফস্টাইল, রোদে যায় না, ঠিক আছে, হয়তো ডায়েটারি সোর্সও ঠিকঠাক হলো না, বেশি কার্বোহাইড্রেট নিয়ে নিল, ঠিক আছে। সেই সব পেশেন্টের ক্ষেত্রে তোমার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে, বুঝলে ব্যাপারটা। ভিটামিন ডি এর ফাংশন তো পড়েছো, লটস অফ ফাংশন, আজকাল তো প্রচুর কিছু আছে, ডিপ্রেশন থেকে শুরু করে, অ্যাংজাইটি থেকে শুরু করে, বোন মেটাবলিক শুরু করে, মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেশন, মেন্টাল স্ট্যাটাস হেলথ, কার্ডিওভাস্কুলার হেলথ, প্রচুর আছে। ভিটামিন ডি নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে,
ওই জন্য ভিটামিন ডি শরীরে নর্মাল থাকা খুব দরকার। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসো, এটা তো বললাম, এটা দেখে নাও, যেটা পড়ালাম সেটাই আছে। ফ্যাটস ফ্রম দ্য ডায়েট, ইন্টেস্টিনাল ওয়াল সেলসে কাইলোমাইক্রন, সেখান থেকে লিপোপ্রোটিন লাইপিস দিয়ে এখান থেকে ট্রাইগ্লিসাইড ফ্যাটি অ্যাসিড যা বার করে দিল, দিয়ে হালকা হয়ে গেল, ওই কাইলোমাইক্রন রেমন্যান্টে কনভার্ট হলো। কাইলোমাইক্রন রেমন্যান্ট কি করবে নেক্সট স্টেপে? হ্যাঁ, এটাকে লিভারে ট্রান্সপোর্ট হবে। এবার লিভার কি করবে? লিভার ভিএলডিএল পার্টিকেল করবে। ঠিক আছে, এই কাইলোমাইক্রনটা লিভারে গেল, লিভারে গিয়ে যে এক্সেস কোলেস্ট্রল কিছু থাকলো সেগুলোতে আবার লিভার তো বেশি রাখতে পারবে না, ওকে পেরিফেরিতে ট্রান্সপোর্ট করতে হবে। পেরিফেরিতে ট্রান্সপোর্ট হয়ে ভিএলডিএল এ করে দেবে। ঠিক আছে, ভিএলডিএল এখন পেরিফেরাল টিস্যুতে গেল, সেখানে আবার ওই লিপোপ্রোটিন লাইপেজ থেকে মানে মেটাবলিজম হবে, হয়ে intermediate density, then low density, and then low density liver again up by this liver. And there is this LDL receptors. LDL receptor. ঠিক আছে, এটুকু বোঝা গেল? খুব ডিফিকাল্ট মনে রাখা? কিরে পিছনে ভালো লাগছে না, ভুল লাগছে না? আচ্ছা, রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট কি বললাম? শুধু HDL, তাই না? So HDL is synthesized mainly in the liver and also by some amount in by small intestine. তাহলে HDL এ কোন লিপোপ্রোটিন মানে অ্যাপোপ্রোটিন থাকে? সেখানে ApoA1 থাকে। ঠিক আছে, ও দুটো কি কাইলোমাইক্রনে কি বললাম? ApoB48, LDL, VLDL, IDL এখানে ApoB100, আর HDL এ ApoBA1। এখান থেকে MCQ কোশ্চেন আসে, তুমি জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, নিউলি ফর্ম HDL আর ডিভয়েড অফ এনি কোলেস্ট্রল থাকবে না, খালি গাড়ি পাঠাতে হবে তো কোলেস্ট্রল নিয়ে আসার জন্য, তাহলে কেন কোলেস্ট্রল থাকবে? এটাকে ন্যাসেন্ট HDL ও বলা হয়, নিউলি বর্ন HDL। ঠিক আছে, আচ্ছা, ওই যে ApoA1 ইন্টারঅ্যাক্টস উইথ ATP বাইন্ডিং কিছু ক্যাসেট থাকে, ওই যে সেলস যেখান থেকে কোলেস্ট্রলটা নেবে তার মধ্যে কিছু পাথর দরকার, তো সেখানে কিছু ক্যাসেট থাকে। ঠিক আছে, দ্যাট এক্সট্রাক্ট কোলেস্ট্রল ফ্রম দ্য সেল। দিস রেজাল্ট ফ্রম ফর্মেশন ন্যাসেন্ট ডিস্কয়েড প্রি বিটা HDL। আচ্ছা, এই যেটা বললাম, এই সেলস থেকে কোলেস্ট্রল থেকে এনগালফ করলো HDL, HDL ফুল ফর্ম হয়ে গেল, দিয়ে আবার লিভারে ব্যাক করলো। The receptor receives SRB1. That means it is scavenger receptor. Scavenger receptor. ঠিক আছে, দিয়ে কোলেস্ট্রল যেগুলো আবার ব্যাক করবে VLDL এর মাধ্যমে, না হলে বাকিটা থ্রু দ্য বাইল এক্সক্রিশন হবে। তাহলে আমাদের বডি থেকে কোলেস্ট্রল বেরোনোর পাথ কোনটা? মেনলি থ্রু দ্য বাইল। ঠিক আছে, ফাস্টিং নন ফাস্টিং এগুলো তোমাদের এখন লাগবে না। ApoA and ApoB, ঠিক আছে, যে অ্যান্টি অ্যাথেরোজেনিক মানে HDL কন্টেন্টস ApoA1, অ্যান্টি অ্যাথেরোজেনিক, রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট করে, তার জন্য অ্যান্টি অ্যাথেরোজেনিক তো হবেই। ঠিক আছে, অ্যাথেরোজেনিক তাহলে কি হবে? যারা লিভার থেকে পেরিফেরাল টিস্যুতে কোলেস্ট্রল দেয় তারা অ্যাথেরোজেনিক, LDL, লিপোপ্রোটিন A, IDL, VLDL। ঠিক আছে, দে কন্টেন ApoB100, মানে ApoB100 থাকা মানে সেটা ক্ষতিকর, আর ApoA1 থাকা মানে সেটা গুড, তাই না? এটাও কিন্তু ব্লাডে মেজার করা যায়, ApoB100, ApoA1। ঠিক আছে, আচ্ছা, আর একটা কনসেপ্ট হচ্ছে যে কোনো পেশেন্টের সাপোজ LDL নর্মাল আছে, LDL নর্মাল সাধারণত 110-এর নিচে রাখা বলা হয়, যদি কোনো হাই রিস্ক থাকে সেখানে 70-এর নিচে, আর যদি অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে তাদেরকে 55-এর নিচে রাখতে বলা হয়। তো নর্মাল টার্গেট কত? যদি কোনো রোগ নেই, হাইপার টেনশন নেই, স্মোকিং হিস্ট্রি নেই, ফ্যামিলি হিস্ট্রি নেই হার্ট অ্যাটাকে, তাদের ক্ষেত্রে LDL পার্টিকেল কত থাকতে হবে ব্লাডে? লেস দেন 110 মিলিগ্রাম পার ডে। ঠিক আছে, এটা টার্গেট। 110-এর উপরে ওঠা মানে সেটা তোমার অ্যাথেরোজেনিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস আছে বা হিস্ট্রি আছে কিছু হার্ট অ্যাটাকের বা ফ্যামিলি হিস্ট্রি আছে, সেক্ষেত্রে তোমাকে রাখতে হবে 70-র কাছাকাছি বা 70-র নিচে। যারা অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে, PCI আছে, স্টেন্ট বসে গেছে, বাইপাস সার্জারি, সেক্ষেত্রে পেশেন্টকে বলা হয় লেস দেন 55। এই তিনটে লেভেল মনে থাকবে, 110, 70, 55। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসে।
তাহলে সাপোজ একটা পেশেন্টের এলডিএল করে দেখলাম 80 আছে, নর্মাল পেশেন্ট, কোনো কিছু হয়নি, তাহলে কি ভাববে নর্মাল আছে, ঠিক আছে, পেশেন্ট ভালো, কোনো সমস্যা হবে না। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুধুই এলডিএল এর লেভেল দেখলে হবে না, নাম্বার অফ এলডিএল পার্টিকেলস করতে হবে। ছোট ছোট 10টা আর একটা বড়, দুটো পাল্লাতে দিলে একই ওয়েট, বুঝলে, একটা বড় এলডিএল আর ছোট ছোট এলডিএল, তাহলে নাম্বার অফ পার্টিকেলস এদিকে বেশি, এদিকে নাম্বার অফ পার্টিকেলস কম, কিন্তু টোটাল এলডিএল কোলেস্ট্রল ইজ নর্মাল। তাহলে কোনটা বেশি অ্যাথেরোজেনিক? হুম, সবাই একটা পার্টিকেলের ওজন 10 কেজি আর 10টা 1 কেজি করে আছে, তাহলে দুজনের ওয়েট সেম হয়ে গেল। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বেশি অ্যাথেরোজেনিক, যেটা 1 কেজি নাকি 1 কেজির 10টা? আর তুমি বলছো যেটা 10 কেজি। হি ইজ রাইট। যত নাম্বার অফ এলডিএল পার্টিকেল যত বাড়বে, সাইজ যত ছোট হবে, সে তত অ্যাথেরোজেনিক, কারণ তত ডিফিউশন তত বেশি হবে না, তত ডিফিউশন বেশি হবে, এন্ট্রি সেলস এন্ট্রি ছোট ছোট সাইজ হলে সেল এন্ট্রি বেশি হবে, ঠিক আছে। এক্ষেত্রে একটা স্মল ডেন্স লিপোপ্রোটিনও আছে, স্মল ডেন্স লিপোপ্রোটিন, যেটা এলডিএল এর থেকেও সাইজ ছোট, ঠিক আছে, সেটা আরো ডেঞ্জারাস। যত স্মল ডেন্স লিপোপ্রোটিন বাড়বে তত অ্যাথেরোজেনিসিটি বাড়বে। এলডিএল নর্মাল আছে কিন্তু স্মল ডেন্স লিপোপ্রোটিন বেশি, নাম্বার অফ পার্টিকেলস বেশি, তাহলে সেখানে বেশি অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? দেখো এখানে লেখা আছে অ্যাভারেজ সাইজ এলডিএল, দু ক্ষেত্রে কিন্তু এলডিএল কোলেস্ট্রল লেভেল ঠিকই আছে, 130 আছে, ঠিক আছে, কিন্তু এইখানে পার্টিকেল সাইজ বেশি, এখানে পার্টিকেল সাইজ, পার্টিকেল নাম্বার কম, এখানে পার্টিকেল নাম্বার বেশি, তাহলে এরা বেশি অ্যাথেরোজেনিক। এই লেভেলটা থাকা খারাপ, এইটাকে আমাকে কমাতে হবে, নাম্বার অফ এলডিএল পার্টিকেলটা কমাতে হবে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দিলাম, এটা এখানে এলডিএল 143 আর এখানে হচ্ছে এলডিএল 98, কিন্তু এখানে নাম্বার অফ পার্টিকেলস দেখো কম, অনেকগুলো নাম্বার অফ পার্টিকেলস, এই স্মল ডেন্স লিপোপ্রোটিন, ইন্টারমিডিয়েট ডেন্স সব আছে বেশি। তাহলে কোনটা অ্যাথেরোজেনিক বেশি? তুমি ব্লাড টেস্ট দেখে বললে যে না এই 143 এর তো বেশি হবে, এ বেশি অ্যাথেরোজেনিক, ওরটা তুমি কম হওয়া উচিত, কিন্তু যদি ফ্লো সাইটোমেট্রি করে তুমি এইগুলো বার করো, নাম্বার অফ এলডিএল পার্টিকেল করো, সেক্ষেত্রে দেখবে যে দিস 98 গ্রুপ ইজ মোর অ্যাথেরোজেনিক। এটা বুঝতে খুব অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে তো নাকি? আচ্ছা, তার মানে সবসময় এলডিএল কোলেস্ট্রল লেভেল দেখলে হবে না, যে পেশেন্টকে সাসপেক্ট তাকে হচ্ছে তুমি ফ্লো সাইটোমেট্রি করে এলডিএল পার্টিকেলসের নাম্বারও বার করতে পারো, ঠিক আছে, এতটা অ্যাডভান্স হয়ে গেছে আজকাল। আচ্ছা, ডায়াবেটিক ডিসলিপিডিমিয়া, আর ভালো লাগছে না? হ্যাঁ, আচ্ছা, এই যে লিপোপ্রোটিন লাইপেজ যেটা বললাম, দিস এনজাইম ইজ ইনসুলিন সেন্সিটিভ, ইনসুলিন সেন্সিটিভ। শরীরে যদি লিপোপ্রোটিন লাইপেজ যদি লেভেল ঠিক থাকে, আগে তোমাদের যেটা বললাম পাথওয়েটা, যদি লিপোপ্রোটিন লাইপেজ, এই যে লিপোপ্রোটিন লাইপেজ যেটা, এই এনজাইমসটা যদি ঠিকঠাক কাজ করে, তাহলে কি হবে, ব্লাডে কোনটা কোনটা কমবে? ব্লাডে ট্রাইগ্লিসারাইড কমবে, কমবে তো, মেনলি কাইলোমাইক্রনস থেকে ট্রাইগ্লিসারাইড সেটা কমবে, আর ভিএলডিএল থেকে কোলেস্ট্রলও কমবে। আর এই যে লিপোপ্রোটিন লাইপেজ যে এনজাইম, এ কিন্তু হরমোন সেন্সিটিভ বলতে পারো, ঠিক আছে, ইনসুলিন, ইনসুলিন সেন্সিটিভ। যদি ইনসুলিন লেভেল ঠিক থাকে, এ কাজ ভালো করে, মানে একে তো স্টিমুলাস থাকতে হবে, তো ইনসুলিন যে স্টিমুলাস, ঠিকঠাক কাজ করো, ঠিক আছে, যদি ইনসুলিন লেভেল ঠিক থাকে এই কাজ ঠিকঠাক করবে, কোলেস্ট্রল কম থাকবে। ডায়াবেটিক পেশেন্ট যদি ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়, যদি লিপোপ্রোটিন লাইপেজ ঠিকঠাক কাজ না করে, ব্লাডে কি কি বাড়বে? ফার্স্ট ট্রাইগ্লিসারাইড বাড়বে, হাইপার ট্রাইগ্লিসারাইডেমি হবে, অ্যান্ড সেকেন্ড ইজ কোলেস্ট্রল বাড়বে, তাই তো? অ্যান্ড লো এইচডিএল থাকবে, ঠিক আছে। These LDLs become modified, small dense, glycated and oxidized. These three are very dangerous for atherogenicity. এই যেটা বললাম সেটাই আছে না। What are the drugs for
লিপিড ম্যানেজমেন্ট, কোলেস্ট্রল কমানোর কী কী মেডিসিনস আছে তার মধ্যে পড়েছো তো, বলো। স্ট্যাটিনস একটা, স্ট্যাটিনের কাজ কী হয়? এইচএমজি কোয়ে রিডাক্টেজ, দেখো এইচএমজি কোয়ে রিডাক্টেজ ইনহিবিটর, ঠিক আছে। তাহলে ফার্দার স্টেপসগুলো হবে না, কোলেস্ট্রল সিনথেসিস হলো না, এইচএমজি কোয়ে রিডাক্টাস যদি তুমি ইনহিবিট করতে পারো। এই পাথ হতে আর কি এনজাইমস বললাম, এই যে এটিপি সাইটেড লাইজ, একে তুমি ইনহিবিট করতে পারো। কি ড্রাগ আছে? বেম্পিডোইক অ্যাসিড, নাম শুনেছো? এখানে আছে, এখানে লিস্টে, এখানে দেয়নি, এই তো বেম্পিডোইক অ্যাসিড, হ্যাঁ বেম্পিড এটিপি সাইটেড লাইজ ইনহিবিটর, চলে এলো, কত সুন্দর। তো এই দুটো এনজাইমস তোমাকে জানতে হবে, এটা বেম্পিডোইক অ্যাসিড, এটা স্ট্যাটিন, অ্যাটোরোভাস্টাটিন, রোসুভাস্টাটিন, পিটাভাস্টাটিন, সিমভাস্টাটিন, লোভাস্টাটিন, কত কি আছে না? হ্যাঁ, তো মেনলি কোন দুটো ইম্পর্টেন্ট? অ্যাটোরোভাস্টাটিন অ্যান্ড রোসুভাস্ট, এই দুটো তোমাকে জানতেই হবে। তো পুরো ফার্মাকোকাইনেটিক্স, অ্যাবজর্পশন কীভাবে কাজ করে, ডোজ কত, সাইড এফেক্ট কী কী আছে সব জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাইব্রেটস, ফিনোফাইব্রেটস, জিম ফাইব্রোজিল, পড়েছো না? এটা পিপিআর আলফা মেডিয়েটেড, একটা পিপিআর একটা এনজাইম থাকে, পারঅক্সিজম পলিফেটেড অ্যাক্টিভেটেড রিসেপ্টর, ঠিক আছে। সেক্ষেত্রে করলে তোমার এই কোলেস্ট্রল মেটাবলিজমটা বেড়ে যায়, যেক্ষেত্রে ব্লাডে কোলেস্ট্রল কমে যায়, ঠিক আছে। এজিটিমাইড, এনপিসিএল1, এনপিসিএল1 ইনহিবিটর, এই এনপিসিএল1টা কি? ইয়েস, নিমেনফিক লাইক কোলেস্ট্রল ট্রান্সপোর্টার বলতে পারো, ঠিক আছে। তো ইন্টেস্টাইন থেকে যে কোলেস্ট্রলটা অ্যাবজর্পশন হবে তার জন্য একটা রিসেপ্টর দরকার, তো চ্যানেল দরকার, সেটা হচ্ছে এনপিসিএল1, তুমি ওটা কি ইনহিবিট করতে পারো? তাহলে এজিটিমাইড, এটাও খুব ইম্পর্টেন্ট, আজকাল খুব ইউজ হচ্ছে এজিটিমাইড টু রিডিউস দ্য এলডিএল, ঠিক আছে। আরটা হচ্ছে PCSK9 ইনহিবিটার্স, পিসিএসকে বলতে পড়েছো? প্রোপ্রোটিন কনভার্টেজ সাবটিলিন কেক্সিন টাইপ 9, অনেক বড় নাম এটা, ঠিক আছে। কি হলো, জোরে বলো। হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ড করো, ছেড়ে দাও, 5 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। নামগুলো অ্যাটলিস্ট মনে রাখো, PCSK9 ইনহিবিটার্স, ইভোলোকুমাব অ্যান্ড আলিরোকুমাব, দিস আর মনোক্লোনাল অ্যান্টিবডি। কি হলো, ক্লাস শেষ, আর 2-3 মিনিট ছেড়ে দিচ্ছি, হয়ে গেছে, এটাই লাস্ট টপিক। অ্যান্ড siRNA ব্লকিং দ্য পিসিআর, আচ্ছা একটুখানি একটা জিনিস বলে দেয়, PCSK9 ইনহিবিটারটা কীভাবে কাজ করে। আচ্ছা, PCSK9টা মেনলি ইউজ করা টু রিডিউস দ্য এলডিএল লেভেল, এলডিএল অ্যান্ড কোলেস্ট্রল। কীভাবে কাজ করে দেখো, দিজ আর এলডিএল রিসেপ্টর অন হেপাটোসাইটস, খুব ইম্পর্টেন্ট, জেনে রাখো, প্রচুর কোশ্চেন আসবে এখান থেকে আজকাল, আর এর উপরে প্রচুর মানে রিসার্চ চলছে, ঠিক আছে। এলডিএল রিসেপ্টর অন হেপাটোসাইটস, দিস dots are cholesterol and this green particles are PCSK9. তাহলে হেপাটোসাইটসে PCSK9 জিন, so there is PCSK9 জিন, mRNA and PCSK9 প্রোটিন, ট্রান্সলেশন হবে তো, ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন, এগুলো পড়েছো তো।
তাহলে PCSK9 যে প্রোটিন, এটা আছে প্রোটিন মানে এনজাইম, এ কি ব্লাডে চলে গেল। তাহলে এর কাজ কি? PCSK9 এর কাজ কি? PCSK9 এর কাজ হচ্ছে যখন ইট ক্যান বাইন্ড দিস LDL রিসেপ্টর, ঠিক আছে, যখন এই LDL রিসেপ্টরকে বাইন্ড করলো, দে ক্যান ব্লক দিস কোলেস্ট্রল ইন্টারনালাইজেশন। কি করে? কারণ এরা কোলেস্ট্রলের সঙ্গে কম্পিট করলো টু বাইন্ড উইথ দ্য LDL রিসেপ্টর। তার মানে হাই যদি ব্লাডে যদি হাই PCSK9 প্রোটিন থাকে, তাহলে ব্লাডে কোলেস্ট্রল বাড়বে না কমবে? কেন বাড়বে? কেন সব LDL রিসেপ্টরগুলোকে ব্লক করে দিল, LDL পার্টিকেল বাইন্ড করতে পারলো না, LDL পার্টিকেল ব্লাডে বেড়ে গেল। আর LDL পার্টিকেল বাড়া মানে LDL পার্টিকেলে মেনলি কোলেস্ট্রল থাকে, ট্রাইগ্লিসারাইড খুব কম থাকে, এই জন্য তো লো ডেন্সিটি। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা হলো। তাহলে PCSK9 মলিকিউলসকে আমরা কি করতে হবে? যদি একে ইনহিবিট করে দিই, ব্লাডের যেগুলো ওকে যদি ইনহিবিট করি, তাহলে আর এই LDL রিসেপ্টরের সঙ্গে কোনো কম্পিটিশন থাকলো না, কোলেস্ট্রল আসবে, বাইন্ড করবে, চলে যাবে লিভার, লিভারে গিয়ে মেটাবলিজম হবে, বাইল দিয়ে বেরিয়ে যাবে, বাকি যা ফাংশন করবে মেটাবলিজম। তাহলে ব্লাডে কোলেস্ট্রল কমবে, কমবে কি কমবে না? LDL কমবে, LDL পার্টিকেল কমলে কোলেস্ট্রলও কমবে, ঠিক আছে। তাহলে কোনো মলিকিউল দিয়ে যদি এই PCSK9টাকে ইনহিবিট করি, সো দে আর দ্য PCSK9 ইনহিবিটর, দে আর monoclonal antibody, পড়েছো? monoclonal antibody, ঠিক আছে। Examples are evolocumab and alirocumab. These two cumabs are